তুমি কাজের দোহাই দিয়ে প্রতি মাসে ওই বেশ্যার কাছে যাবে, তা আমি মেনে নিতে পারবো না আর। মায়ের চিৎকারে পড়ার টেবিলে বইয়ের ওপর নিজের কপাল ঠেকালো অধরা। বন্ধ চোখের কার্নিশ বেয়ে অজর ধারায় অশ্রু বর্ষিত হলো তার। সহ্য করা খুব কঠিন তার জন্য। কিশোরী বয়স থেকে দেখে আসছে তার মা বাবার এমন সম্পর্ক। তারা কি আদৌ বোঝে তাদের এমন সম্পর্ক ঠিক কতটুকু নেতিবাচক প্রভাব ফেলে তাদের সন্তানদের ওপর? কাজ ভাঙার উচ্চ শব্দে ফপিয়ে উঠল অধরা। বইয়ের পাতা ভিজল তার অশ্রু দ্বারা। আর মাত্র 2 মাস, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এমন পরিবেশে কি আদৌ পড়ালেখা সম্ভব? পড়াশোনা কি যে কোনো পরিবেশই করা যায়? একটা শান্তিপূর্ণ পরিবেশ দরকার পড়ায় মনোনিবেশের জন্য। ব্যক্তিগত এইসব সমস্যা কাউকে বলে দুঃখ ভাগাভাগি করা যায় না। কাছের বন্ধুটাকেও নয়। বন্ধু বান্ধবীরা হাসি মজা করবে, সবাই হয়তো প্রকাশ্যে এমন করবে না। কিছুদিন লোক দেখানো করুণার পাত্রী বানাবে, তারপর প্রকাশ্যে আলোচনা সমালোচনা করবে। দুনিয়া খুব নিষ্ঠুর। এসব সহ্য করতে না পারলে চলে যায় এখান থেকে, তা না হলে আমি চলে যাচ্ছি। কর্কশ গলায় উক্তি শেষে সজোরে দরজা বন্ধ হওয়ার শব্দে কেঁপে উঠল অধরা। তার বাবা যাচ্ছে অন্যত্র। প্রতি মাসে 3-4 দিনের জন্য যেখানে যায়। তার দ্বিতীয় অবৈধ স্ত্রীর কাছে। আছে দুটো সন্তান। অধরা উঠে দাঁড়ালো। তার মায়ের রুমের কাছে এসে শুনতে পেল মৃধা চৌধুরীর চাপা কান্না। মেয়ে হয়ে মায়ের এমন অবস্থা কি চোখে দেখা যায়? ঠোঁট আটকে কান্না আটকালো অধরা। গেল তার ভাইয়ের রুমে। কানে হেডফোন গুজে ঘুমে বিভোর তার ছোট ভাই। সারাদিন স্কুল, কোচিং, বন্ধু আর গেমে মজে থাকে। 14 বছর বয়স তার। বাবা মায়ের এসবে তার মনোযোগ থেকেই নেই। গুম হয়ে বসে থাকে সারাদিন। কতটুকু প্রভাব পড়ছে তার ওপর তা অধরা বুঝতে পারে। কিছু বললেই খিটখিটে মেজাজে জবাব দেয়, তা নলে বাইরে চলে যায়। উঠতি বয়স ছেলেটার। বেশ বাজেভাবে প্রভাব পড়ছে তার ওপর। অধরা দীর্ঘশ্বাস ছেড়ে চোখের জল মুছল। নিজের রুমে গিয়ে বই বন্ধ করল সে। বিছানায় শুয়ে পড়ল। খুব ইচ্ছে করছে একজনকে সবকিছু খুলে বলতে, যাকে ভরসা করা যায় কেবল। কিন্তু এখন রাত বেজে 11টা 34 মিনিট। কিভাবে এত রাতে একজন বাহিরের মানুষকে বিরক্ত করা যায়? যতই সে ভরসার স্থল হোক। অগত্যা চাপা কান্নার উষ্ণ অশ্রুসিক্ত এক নির্ঘুম দীর্ঘ রজনী পার করল সে। পরদিন ভোর, বুধবার। নতুন এক ভারাক্রান্ত দিন শুরু হলো অধরার জন্য। নিজের ঘর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে গেল রান্নাঘরে চা বানাতে। মৃধা চৌধুরী মেয়েকে দেখল। সে সোফায় বসেছিল শূন্যে তাকিয়ে, কিছু বলল না। অধরা চা তৈরি করে তার মাকে শুধালো, চা খেয়েছে মা? হুম। শুকনো জবাব মৃধা চৌধুরীর। কান্না পেল অধরার, কিন্তু আটকালো নিজেকে। মায়ের সম্মুখে কাঁদে না সে। তার সম্মুখে সে নিষ্ঠুর পাষাণ হৃদয় নারী, যে কিনা তার বাবা মায়ের এমন সম্পর্কে কোনো তোয়াক্কা করে না। ভাই কোথায়? স্কুলে গেছে। হুম। অধরা কথা বাড়ালো না, চলে গেল তার রুমে। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিল সে। হালকা শীত আছে এখনো। গায়ের চাদর চেপে ধরল সে, মনে অশান্তি। একজন বাবা তার উপযুক্ত মেয়ের সামনে দিয়ে কিভাবে তার মাকে কাঁদিয়ে চলে যায় পরনারীর কাছে? এতটুকু লজ্জাও কি নেই তার? অধরা ভাবে, সব পুরুষ কি এমন? না, সব পুরুষ তো এমন হয় না। কিছু কিছু পুরুষ তো নিজের ভালোবাসার মানুষটাকে তার বক্ষ মাঝে আঁকড়ে ধরে থাকে যত্ন করে। অন্য কোথাও তার নজরই যায় না। নজর যায় কেবল ওই নির্দিষ্ট নারীর ওপর। দীর্ঘ এক শ্বাস ছাড়ল অধরা। পড়তে বসতে হবে। বাসায় স্যার আসবে তার। সকাল 10টা নাগাদ রিদান এলো অধরাকে পড়াতে। সেও ভার্সিটিতে পড়ুয়া, কাছেই থাকে। অধরা গলায় ওড়না জড়িয়ে দরজা খুলে দিল। রিদান হাসি মুখে অধরার রুমে ঢুকল। সে সদর দরজায় থাকা অবস্থায় বুঝেছে যা বোঝার। মৃধা চৌধুরী খুলে দিয়েছিল সদর দরজা। তার চোখ মুখ দেখে বুঝতে পেরেছে রিদান সব। তার সব জানার কারণ হলো সে নিজেই অধরাকে মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। এই সেই ভরসাস্থল, যাকে অধরা সব বলতে পারে নির্দ্বিধায়। রিদান তার চেয়ে 3 বছরের বড়। সে সকল কথা কাছের বন্ধুকে বলা যায় না। সেসব কথা রিদানকে বলে নিজের খুব স্বস্তি বোধ করে অধরা। রিদান চেয়ার পেতে বসতেই অধরা পদার্থবিজ্ঞান টেস্ট পেপার আর খাতা নিয়ে এগিয়ে দিল রিদানের দিকে। সে নিজ থেকে প্রশ্ন করে দেয় অধরাকে। রিদান নিভৃতে অধরাকে পর্যবেক্ষণ করল। বলল, রাতে ঘুমাওনি? হুম, ঘুমিয়েছি তো। কেন রিদানদা? রিদান চেয়ে রইল অধরার দিকে। শুকনো মুখ, ফোলা ফোলা রক্তিম চোখ ও নাকের ডগা। শুষ্ক গাঢ় গোলাপি ঠোঁটেই জানান দিচ্ছে মেয়েটার নির্ঘুম বিষাক্ততায় জর্জিত রাত সম্পর্কে। আচ্ছা, আমাকে এক গ্লাস পানি খাও তো। অধরা মুহূর্তে উঠে বাহিরে চলে গেল। রিদান অধরার খাতা উল্টে পাল্টে দেখল। গতকাল যতটুকু সে করিয়ে গেছে তারপর থেকে কেবল কয়েকটা উচ্চতর গণিতের অঙ্ক ছাড়া কিছুই নেই। তপ্ত নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসল রিদান। অধরা গ্লাসে পানি নিয়ে এসে রিদানের সামনে রাখল।
তারপর নিজের চেয়ারে বসল সে। রিদান পানি খেলো, শান্ত কণ্ঠে শুধালো, হোমওয়ার্ক করনি কেন? অসুস্থ লাগছিল খুব, তাই কোচিং থেকে এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। অধরা মাথা নিচু করে জবাব দিল। রিদান বলতে লাগলো, আর মাত্র 2 মাস অধরা, তারপর বোর্ড। তোমার মতো একজন টপ স্টুডেন্ট যদি সামান্য অসুস্থতার অজুহাত দেখিয়ে একটা রাত নষ্ট করে, বুঝতে পারছো ফলাফলের অবস্থা? সময় তোমার জন্য থেমে থাকবে না অধরা। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়িয়েছি। এখন শুধু টেস্ট পেপার সলভ অ্যান্ড প্র্যাকটিস, নাথিং এলস। আর তুমি কিনা একটা রাত অপচয় করলে। রিদানের বলা প্রত্যেকটা শব্দ বিষাক্ত লাগলো অধরার কাছে। প্রত্যেকটা শব্দ কাটার মতো বিঁধল। সবচেয়ে ভরসার মানুষটা বজ্র না তাকিয়ে আজ। সরি রিদানদা, আর হবে না। এবারও মাথা নিচু করে বলল অধরা। রিদান খাতা বন্ধ করলো। উঠে গিয়ে দরজাটা কিছুটা ভিড়িয়ে দিল। সম্পূর্ণ বন্ধ করো না। উপযুক্ত ছেলে মেয়ে, তাও আবার স্যার স্টুডেন্ট সম্পর্ক। অধরার মা খারাপ ভাবতে পারে। রিদান চেয়ারে এসে বসল। টেবিলের উপর 2 হাত মুষ্টিবদ্ধ করে বলল, অধরা, আমার দিকে তাকাও। রিদানের কথা মতো অধরা মুখ তুলে তাকালো তার দিকে। জানে সে, রিদান বুঝেছে সব। সেই প্রথম যে অধরার মধ্যে হতে কথা বের করেছে, সব জেনেছে, তাকে সাহস জুগিয়েছে। বলো সব, আমি আছি এখানে। তুমি জানো, তুমি কিছু লুকাতে পারবে না আমার কাছ থেকে। অধরা নজর সরালো। সহসা তার চোখে জলে টইটম্বর হলো। তাও জল পতিত না হওয়ার আপ্রাণ চেষ্টা চালালো সে। আঙ্কেল কোথায়? চলে গেছে। ধীর কণ্ঠে জবাব দিল অধরা। এবার কোথায়? ঢাকা নাকি কক্সবাজার? জানি না আমি। কখন গেছে? গত রাতে। রিদান চুপ রইল। মাঝে মাঝে ইচ্ছে করে ওই কাপুরুষকে কঠিন সাজা দিতে, কিন্তু সে একজন বহিরাগত মানুষ। একটা পারিবারিক বিষয়ে এভাবে কোনো স্টেপ সে নিতে পারবে না। অধরার চোখে জল পড়ল টেবিলে। চুপচাপ মাথা নিচু করে বসে আছে মেয়েটা। রিদান খেয়াল করলো অধরার শরীর প্রচণ্ড কাঁপছে। কান্না চেপে রেখেছে বলে এমন অবস্থা। অধরা, চোখ মোছো, আমার দিকে তাকাও। অধরা ফোপিয়ে উঠল। সারাদিন বেশ সে সুখী যুবতের মতো চলাফেরা করতে পারবে, কিন্তু এই মানুষটার সামনে নয়। স্যার হলেও খুব কাছের বন্ধু এই মানুষটা। রিদান অধরার বাহু ছুঁয়ে দিল কিঞ্চিত, সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। তারপর বলল, অধরা, তুমি তো বোঝো সবই। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। আমি তোমাকে কোনো দয়া বা করুণা করে এসব কথা বলছি না, কিন্তু তোমাকে স্ট্রং থাকতে হবে তো। নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার মাকে তো তুমিই দেখবে। তোমার ছোট ভাই আছে, তাকে বড় করতে হবে। পরিবারের বড় মেয়ে হিসেবে এটা তোমার দায়িত্ব। তুমি ভেঙে পড়লে চলবে? আর কত নিজেকে স্ট্রং রাখবো রিদান্দা? আমি পড়ালেখায় মন বসাতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে করে মরে যায়। কতবার সুসাইড অ্যাটেম্প করতে গিয়েছি, পারিনি। কেবল মায়ের জন্য। কতবার বলেছি, এই লোককে ডিভোর্স দিয়ে দাও, মা তাতেও রাজি না। বলে, বাবা না থাকলে কে খাওয়াবে, কে পড়াবে? আমাদের তো কেউই নেই। তাছাড়া তাছাড়া তো বাবাকে মা ভালোবাসে রিদানদা। রিদান ব্যথিত হলো। মেয়েটা কি সে একাদশ শ্রেণী থেকে পড়ে আসে, দেখেছে কিভাবে একটা মেধাবী পরিশ্রমী মেয়ে মানসিক বিপর্যস্ত হয়েছে। তাও সব ভুলে হাসি খুশি থাকার চেষ্টা করেছে প্রতিনিয়ত। আচ্ছা, একটু শান্ত হও। দেখো, উনি যে তো নিজের ভুল বুঝেও বুঝতে পারছে না, তখন তোমার বা আন্টির তো আর কিছু করার নেই। আন্টির উচিত ছিল আগেই পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু থামল রিদান। মেয়েটাকে এখন এসব বুঝ জ্ঞান দিয়ে লাভ নেই, আরও ভেঙে পড়বে। তাই বলল, দেখি, চোখ মোছো, চলো। কোথায়? অবাক সুরে শুধালো অধরা। হঠাৎ কোথায় যেতে বলছে এই লোক? চলো একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে। ওঠো ওঠো। না না রিদানদা, এসবের দরকার নেই। মৃদু হেঁচকি তুলতে তুলতে বলল অধরা। রিদান দাঁড়িয়ে গেল। গ্লাসে থাকা অর্ধেক পানিটুকু ঢকঢক করে খেয়ে বলল, আমি বাহিরে আছি। আন্টিকে বলবো কিছু গুরুত্বপূর্ণ বই দেখতে হবে তোমার, তাই তোমাকে নিয়ে আমি লাইব্রেরিতে যাব, ঠিক আছে? অধরা ভয় পেয়ে যায়। তার মা এসব শুনলে কেলেঙ্কারি হবে ঘরে। মাকে হারানোর ভয় হয় খুব তার। অধরা মিনতি কণ্ঠে বলল, প্লিজ রিদানদা, মা এসবে রেগে যাবে। রিদান শান্ত চাহনি দিল। আশ্বস্ত কণ্ঠে বলল, এই রিদানকে বিশ্বাস করে এত কিছু বলেছ, দুঃখ ভাগ করেছ, আরেকটু বিশ্বাস করতে পারছো না? চুপচাপ ভালো মেয়ের মতো তৈরি হয়ে বাইরে আসবে। আমি গেলাম। বলে রিদান হনহনিয়ে বেরিয়ে গেল। অধরা সন্ত্রস্ত। পৃথিবীর সব পুরুষ তো আর তার বাবার মতো না, বা সব পুরুষ তো খারাপ নয়। কিছু কিছু পুরুষ বিশ্বাসের ঘর হয়। অধরা রিদানকে বিশ্বাস করে। মানসিকভাবে তাকে বড্ড সাপোর্ট দেয় মানুষটা। তাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, তাই নয় কি? মনে আতঙ্ক বিরাজ করলেও অধরা তৈরি হয়ে নিল।
মনে সাহস সঞ্চার করল। তার ওপর ভরসাস্থল ওপরওয়ালাকে স্মরণ করে বলল, তুমি তো আমাকে বিপদ থেকে রক্ষা করবে, তাই না? করবে কেমন? আমি যাচ্ছি ওই মানুষটার সাথে। রিদান সত্যি অধরাকে একটা লাইব্রেরিতে নিয়ে গেল। কত শত বই সেখানে। খুব খুশি হলো অধরা। মৃধা চৌধুরী প্রথমে রাজি হচ্ছিলেন না, পরে রিদানের জোরাজুরিতে রাজি হলেন। তার মেয়েকে তিনি বিশ্বাস করেন। এভাবে রিদান কিছু না কিছু করে অধরাকে মানসিক চাপ থেকে বেরিয়ে আনার চেষ্টা করে। তবে তা কেবল একজন স্যার হিসেবে, অন্য কিছুই নয়। কিন্তু অধরা যত দিন যায় তত সে রিদানের প্রতি দুর্বল হতে থাকে। রিদান ছাড়া অন্য কোনো পুরুষকে সে বিশ্বাস করতে পারে না। রিদানকে সে তার অজান্তেই মনে স্থান দিয়েছে, যা রিদানের অজানা। নিজের অজান্তেই অধরা রিদানের জন্য ভালোবাসা পুষতে শুরু করেছে। সময়ের গতিতে ফুরিয়ে গেল দিন। ঘনিয়ে এলো অধরার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা তার ভালোই হয়েছে, কিন্তু তাও সে দ্বিধায় আছে তার ফলাফল নিয়ে। রিদান সবসময় তাকে সাহস দিয়েছে, আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। অধরার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখল সে বেশ ভালো রেজাল্ট করেছে। এবার ভর্তি যুদ্ধের প্রস্তুতি। সবকিছুতেই সাথে ছিল রিদান। যখন যে সময় অধরা কোনো সমস্যা হতো সে দেখিয়ে দিত, হোক তা পড়ার বিষয় কিংবা ব্যক্তিগত। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অধরা অংশ নেয়। অবশেষে সে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত হয়। সে আশা করেনি যে এমন পরিস্থিতির মধ্যে দিয়েও ভালো ফলাফল হবে তার। কিন্তু অধরার পাশাপাশি রিদানেরও অবদান আছে। সে অধরার হাত ছাড়েনি কোনো পরিস্থিতিতেই। একজন শিক্ষক হিসেবে সে তার ছাত্রীর প্রতি দায়িত্ব পালন করে গেছে। কিন্তু অধরা যে তাকে কেবল স্যার বা বড় ভাইয়ের চোখে দেখে না। অধরা এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। পেরিয়েছে 2 বছর। রিদানের সাথে তার এখনও যোগাযোগ আছে। কখনো কখনো সাক্ষাৎ করতে যায়, ফোন আলাপ হয়। তবে রিদানের জন্য অধরার মনে যত্ন সহিত পুষে রাখা ভালোবাসাগুলো প্রকাশের সময় ঘনিয়ে এসেছে বলে মনে করে অধরা। আজ রিদানের জন্মদিন। অধরা রিদানকে কোনো এক বিশেষ জায়গায় দেখা করতে বলেছে আজ। নিজের বেস্ট ফ্রেন্ডকে ফোন করে আহ্লাদিত কণ্ঠে জানিয়েছে এই খবর সে। নিজের জমানো টাকা দিয়ে রিদানের জন্য পারফিউম কিনেছে, নিজের হাতে কেক বানিয়েছে। আর সেসব জিনিস নিয়ে অধরা অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত স্থানে। দূর হতে শুভ্র শার্ট পরিহিত পুরুষকে দেখে অধরার ওষ্ঠে হাসি ফুটল। উঠে দাঁড়ালো সে। রিদান যত এগিয়ে এলো তত তার হৃস্পন্দন বাড়ল। রিদান অধরার কাছে সে মিহি হাসি দিতেই অধরা বলল, শুভ জন্মদিন রিদানদা। থ্যাংক ইউ। অধরা, কেমন আছো? অধরা নত মস্তকে হাসে। রিদানের কণ্ঠ তার উপর ভীষণভাবে প্রভাব ফেলছে। রিদানের দিকে তাকালো সে। ভালো আছি। আপনি কেমন আছেন? রিদান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কাছে থাকা ব্রেঞ্চে বসে পড়ল সে। মাথা নত তার। অধরার ভ্রু সংকুচিত হলো। হাসি বুঝল কি হয়েছে মানুষটার। রিদানদা, কোনো সমস্যা? রিদান অধরার দিকে মাথা তুলে তাকালো। অধরার হৃস্পন্দন থমকে গেল রিদানের রক্তচক্ষু দেখে। মুহূর্তে সে রিদানের পাশে বসে বলল, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? রিদান খানিক চুপ থেকে অধরাকে অসহায় কণ্ঠে বলল, আমার কিছু কথা শুনবে অধরা? কাউকে বলতে পারছি না মন খুলে। প্লিজ শুনবে? অবশ্যই শুনবো রিদানদা, কেন নয়। কি হয়েছে? রিদান জোরে এক শ্বাস নিল। তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। অধরা পারল না যেন নিজেকে আটকাতে। খুব ইচ্ছে করছে মানুষটাকে নিজের উষ্ণতায় মিশে নিয়ে একটু স্বস্তি দিতে। কিন্তু তার করার মতো অধিকার তো তার নেই। যে মানুষটা তার সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তাকে সঙ্গ দিয়েছে, সেই মানুষটা কিনা আজ এমন ভারাক্রান্ত। জানো অধরা, আমি একজনকে ভীষণ ভালোবাসি। নিজের চেয়েও বেশি ভালোবাসি ওকে আমি। ওর নাম রূপ। রূপও আমাকে খুব ভালোবাসে। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ব্যাচমেট। দুজন দুজনের সাথে খুব ভালোই ছিলাম। অধরার দুনিয়া থেমে গেল। হৃদয়ের ধক শব্দ যেন বন্ধ হয়ে গেছে তার। সে শূন্যতা অনুভব করল খুব। তার ভালোবাসার মানুষটারও ভালোবাসার মানুষ আছে, যাকে এতগুলো বছর গোপনে ভালোবেসে এসেছে। সে ভালোবাসে অন্য কাউকে। কিছুদিন আগে জানতে পারলাম ওর জরায়ু ক্যান্সার। ডাক্তার বলেছে ক্যান্সার যদি জরা থেকে বেরিয়ে যায় তবে রূপের বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। বাচ্চাদের মতো ফপিয়ে উঠল রিদান। অধরা কেবল দেখছে তার মনের মানুষটা অন্য এক নারীর জন্য চোখের জল ছড়াচ্ছে, যাকে সে ভালোবাসে। নিশ্চয়ই রিদান ওই মেয়েকে বড্ড ভালোবাসে, তাই তো তার চোখ বেয়ে জল পড়ছে। ডাক্তার বলেছে শীঘ্রই রূপের বিয়ে হওয়া জরুরি। তার চেয়েও বেশি জরুরি একটা বাচ্চা। এখন বাচ্চা না নিলে পরে তার সম্ভাবনা কমে যেতে পারে।
আর আমি আমার রূপ বা রূপের চিহ্ন কাউকে হারাতে চায় না অধরা। আমি রূপকে ভীষণ ভালোবাসি। অধরার ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটল। কতটা ভাগ্যবতী সেই নারী, যার জন্য নিজের ভালোবাসার মানুষটা কাছে, খুব করে কাছে, ভাবে অধরা। নিভৃতে নিজের চোখের জল মুছে নিল সে। ধীর কণ্ঠে বলল, এখন কি করবে বলে ভাবছেন রিদানদা? আমি রূপকে 1 মাসের মধ্যে বিয়ে করব অধরা। মা বাবাকে জানিয়েছি কেবল বিয়ে করব। রূপের শারীরিক অবস্থার কথা জানায়নি। অধরার সম্পূর্ণ শরীর অজানা কারণে যেন অসাড় হয়ে এলো। যে মানুষের চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে চেয়েছিল, সেই মানুষটা অন্য কারো হয়ে যাবে অনায়াসে। অধরা নিজের ওপর নিজেই হাসে। মনে মনে শুধোয়, কেমন সোনা মোড়ানো ভাগ্য তোর অধরা। বাবা নামক মানুষটার ভালোবাসা পেয়েও পেলি না। মা ভাই রইল নিজেদের মতো। আর তোর ভালোবাসার মানুষটা, সেও অন্য কারো, তোর নয় অধরা। রিদানের ডাকে ভাবনার সুতা কাটা পড়ে অধরার। শূন্য চোখে তাকালো সে রিদানের দিকে। জবাবে কিছু বলার আগেই রিদান বলল, আমার বিয়েতে তুমি অবশ্যই আসবে অধরা। এটা আমার অনুরোধ। রূপের ব্যাপারে তুমি ছাড়া আর কেউ জানে না, আমার কাছে এর বন্ধুরাও না। তাছাড়া তুমি আমার ছাত্রী, তোমার উপস্থিতি আশা করছি আমি। অধরা নিশ্চুপ। জবাবে কি বলবে? আসবে তো? অবশ্যই রিদানদা, অবশ্যই আসব। ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল অধরা। রিদান চোখ মুছে হাসল। বলল, বলো, তুমি আমাকে কেন ডেকেছ? আমার জন্মদিন পালন করতে? হাসল অধরা। পাশে রাখা উপহার আর কেক এর দিকে তাকিয়ে মিহি কণ্ঠে বলল, হ্যাঁ, ভাবলাম আমার সুখ দুঃখের সাথে সাথে তার বিশেষ দিনটা পালন করি। রিদান অধরার কেকটা হাতে নিয়ে তার প্যাকেট খুলল। খুব সুন্দর একটা চকলেট কেক, রিদানের খুব পছন্দ। লেটস কাটদার কেক অধরা, কাম। অধরা রিদানের হাত ধরল। রিদান কেক কাটলো, খাইয়ে দিল অধরাকে। অধরা ফাঁকা হৃদয় নিয়ে কেবল তাকিয়ে রইল। কোনো অনুভূতি যেন নেই তার। অনুভূতি থাকলেও কেমন অনুভব করছে সে তা বোঝা দেয়। এটা আপনার উপহার। যখনই ব্যবহার করবেন, এই অধরাকে মনে করবেন। অধরা প্যাক করা পারফিউম এগিয়ে দিয়ে হেসে বলল। রিদান হাসল, জবাবে বলল, অবশ্যই। সেদিনের পর অধরা নিজেকে বেশ সামলানোর চেষ্টা করেছে। আর এমন পরিস্থিতিতে তার পাশে ছিল তিন, অধরার বেস্ট ফ্রেন্ড। সবসময় অধরাকে কোনো আত্মক্ষতি হতে বিরত থাকতে বাধা দিত। তবে অধরার মন বড্ড দুর্বল হয়ে গেল। সে চায়নি তার আবেগকে প্রশ্রয় দিয়ে নিজের ক্ষতি করতে, কিন্তু পারল না সে। বাড়িতে সকলের অনুপস্থিতিতে রিদানের বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে নিজেকেই শেষ করে দিতে চাইল অধরা। রক্তাক্ত করল নিজেকে। মৃধা চৌধুরীর ছেলের স্কুলে গিয়েছিলেন প্রয়োজনীয় কাজে। ফিরে এসে মেয়ের এমন অবস্থা দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। অধরার বাবার সাথে ফোন আলাপ করা হলে পরে অধরাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সময়ের ব্যবধান বেশি না থাকায় খুব বড় ক্ষতি হতে পারেনি অধরার। মৃধা চৌধুরী মেয়ের বেস্ট ফ্রেন্ডকে ফোন দিয়ে প্রশ্ন ছুড়লেন, কী কারণে তার মেয়ে এমন কাজ করলো। তার মনে প্রশ্ন। এতগুলো বছর তার মেয়ে তাদের সম্পর্কের ব্যাপারে নিজের দুর্বলতা প্রকাশ করেনি। তবে আজ কেন? তীর সব কিছু বুঝতে পারে। অধরা বলেছিল একবার, তার যদি কিছু হয় তবুও যেন রিদানকে কিছু জানানো না হয়। কিন্তু নিজের কাছের বান্ধবীর এমন অবস্থা সহ্য হয় না তার, হৃদয় কাঁপে। তাই অগত্যা বাধ্য হয়ে সে রিদানকে সব জানিয়ে দেয়। পরবর্তীতে তীর ও রিদান দুজনেই যায় অধরার কাছে। অপরদিকে বোনের এমন অবস্থা আরও ভয়াবহ প্রভাব ফেলে সৌমিত্রের ওপর, অধরার ছোট ভাই। হাসপাতালের বেডে শুয়ে শুনে তাকিয়ে অধরা। তার এক পাশে তীর, অপর পাশে রিদান। রিদান তীরকে ইশারা করলো যেন তাদের দুজনকে খানিকক্ষণ একাকী সময় দেওয়া হয়। তীর বেরিয়ে গেল কেবিন থেকে। কেন করলে এমনটা অধরা? সোজাসাপটা প্রশ্ন রিদানের। সেসব জানে এখন, তবে অধরার মুখেই শুনতে চায়। আমি আপনাকে ভালোবাসি রিদানদা। অধরার ভনিতাবিহীন জবাব। হৃদয় কেঁপে উঠল রিদানের। অধরার মুখে এমন বাক্য তাকে অসাড় করল। আগে কেন বলনি? সুযোগটাই তো পেলাম না। শূন্যে তাকিয়ে জবাব দিল পুনরায়। মেয়েটার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। খেপে উঠল হঠাৎ রিদান। তাই বলে নিজের এমন ক্ষতি করে সুযোগ সৃষ্টি করতে চেয়েছ? ফুপিয়ে উঠল অধরা। গড়গড় করে বলে দিল মনের সব অব্যক্ত অনুভূতি। কি করতাম আর? নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখতে পারা যায় রিদানদা? যার চোখে আমি আমার জন্য প্রেম দেখতে চেয়েছি, যার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে চেয়েছি, তার চোখে আমি দেখেছি অন্য নারীর জন্য গভীর অনুভূতি। কোনো নারী তার পছন্দনীয় ভালোবাসার মানুষের পাশে অন্য নারী ছায়াও সহ্য করতে পারে না। সেই জায়গায় আমি আপনাকে দেখেছি,
অন্য একটা মেয়ের জন্য অশ্রু ঝরাতে। শুনেছি আমার এই ভালোবাসার মানুষটা অন্য এক মেয়েকে বিয়ে করবে। বাবা, ভাইকে না যতটা আমি বিশ্বাস করতাম, তার চেয়েও বেশি বিশ্বাস করতাম আপনাকে রিদান্দা। আপনি ছিলেন আমার মানসিক শান্তি, যে আমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে দেয়নি। কিন্তু আপনি তো কখনো আমাকে ছাত্রবিহীন অন্য নজরে দেখেননি। আমি সহ্য করতে পারিনি রিদান্দা, পারছি না আমি সহ্য করতে। এই যে বুকের বাম পাশে বড্ড যন্ত্রণা হচ্ছে। এতগুলো বছর আমি আপনাকে ভালোবেসেছি, ভীষণভাবে ভালোবেসেছি। অনর্গল অশ্রু ঝলালো অধরা। কামড়ে ধরে রাখা ওষ্ঠ তিরতির করে কাঁপল তার। চেয়ে রইল রিদান। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজে যাকে ভালোবাসলো তাকেও হয়তো সময়ের আগে হারাতে হবে। আর তাকে যে মেয়ে ভালোবাসে সেও হারালো তাকে। রিদান খেয়াল করলো তার চোখে জল। সন্তর্পণে সেই জল মুছে নিল। ধরা গলায় বলল, মানুষ যা চায় তা সবসময় পায় না অধরা। হোক তা কোনো ঠুনকো জিনিস বা হোক তা কারো ভালোবাসা, মানিয়ে নিতে হয় জীবনে। অধরা নীরবে চোখের জল ফেলছে। হৃদানও নিশ্চয় পড়ল। আর কি বলে সেই মেয়েটাকে সান্ত্বনা দেবে তা তার জানা নেই। তবে মেয়েটাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা দরকার। বুঝে গেছি আমি। আপনি চলে যেতে পারেন হৃদান্দা। আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাইনি আমি। তার জন্য সরি। রিদান বিনিময়ে আর কিছুই বলল না। বেরিয়ে গেল কেবিন থেকে। রয়ে গেল অধরা তার খণ্ডিত হৃদয় নিয়ে, যেথায় খুব করে রক্তক্ষরণ চলমান। চোখ বুঝল সে, কার্নিশ বিয়ে গড়িয়ে পড়ল অস্ত্রবিন্দু। ঠিক 1 সপ্তাহ পর অধরা উপস্থিত হয়েছে রিদানের বিয়েতে। নিজের ভালোবাসার মানুষটা আস্থার ভালোবাসার মানুষটাকে পাবে, এমন ভালোবাসার মিলন দৃশ্য দেখা তো সৌভাগ্যের বিষয়। রিদান ভেবেছিল হয়তো অধরা আসবে না, কিন্তু অধরাকে দেখে সে খুশি হয়েছে। এবার হয়তো মেয়েটা তাকে ভুলে অন্য কোনো বিশ্বস্ত হাত ধরতে পারবে। কিন্তু তা কি আদৌ সম্ভব? মৃধা চৌধুরী, আপনি কি সয়নক চৌধুরীকে ডিভোর্স দিতে সম্মত? হ্যাঁ। সৌনক চৌধুরী, আ আমি ডিভোর্স দিতে রাজি। পুরনো স্মৃতিচারণে নিজেকে হারালো অধরা। শুভ্র মেঘের আনাগোনায় শূন্যে তাকিয়ে সে। পাশে আছে তার ছোট্ট ভাই সৌমিত্র। কানাডা থেকে দেশে ফিরছে প্রায় 4 বছর পর। দেশে থাকাকালীন মৃধা চৌধুরী ও স্বর্ণক চৌধুরীর সম্পর্কের ভাঙন আরও গভীর হওয়ার কারণে অধরা তার মায়ের প্রতি হওয়া অত্যাচার মেনে নিতে পারেনি। সে সিদ্ধান্ত নেয় তার মাকে আর তার বাবার কাছে থাকতে দেবে না। সে মৃধা চৌধুরী ও সৌনক চৌধুরীর সম্মতি নিয়ে নিজে উকিলের সহিত কথা বলছিল। কিন্তু সৌনক চৌধুরী পরে মৃধা চৌধুরীকে ডিভোর্স দিতে নারাজ হয়। তার ভাষ্যমতে মৃধা চৌধুরী হয়ে থাকবেন তার দাসী। কিন্তু অধরা এসব মেনে নেয় না। এ নিয়ে সৌনক চৌধুরীর বাড়িতে ঝামেলা করেছিলেন ভীষণ। মৃধা চৌধুরীর ওপর খেপে গিয়ে তিনি তার ওপর গুরুতর আঘাত করে বসেন। এতে মৃধা চৌধুরী মারাত্মক আহত হন। পাড়া প্রতিবেশীদের মধ্যে ধীরে ধীরে সবকিছু জানাজানি হয়ে যায়। মৃধা চৌধুরীকে হাসপাতালে পৌঁছে দিতে অধরার সৌমিত্রকে সাহায্য করেছিলেন কয়েকজন প্রতিবেশী। তার বেশ কিছুদিন পর মৃধা চৌধুরীর অসুস্থতা কিছুটা সেরে এলে তিনি কাগজে স্বেচ্ছায় নিজের মন্তব্য জানিয়ে দেন, ছিন্ন করেন তার বৈবাহিক সম্পর্ক। পরবর্তীতে সৌনক চৌধুরীও কাগজে কলমে ডিভোর্স দেন তার প্রথম স্ত্রী মৃধা চৌধুরীকে। অধরা তার বাবা মায়ের ডিভোর্সের পর মৃধা চৌধুরীকে পাঠিয়ে দেয় গ্রামে। মৃধা চৌধুরীর বাবার বাড়ি জননীপুর, আর বৃদ্ধ বাবা মাকে থাকে অধরার বড় মামার বাড়িতে অন্য শহরে। কিন্তু মেয়ের এমন অবস্থায় ছুটে আসে মৃধা চৌধুরীর বাবা মা। আর তখন থেকেই তারা 3জন গ্রামের বাড়িতে থাকেন। মৃধা চৌধুরী গ্রামে সেলাই কাজ শিখলেন। কাজ করে টাকা উপার্জন করে খায়। বাড়িতে বিভিন্ন সবজি চাষ করেছেন, বাজারে তা বিক্রয় করেন। সাথে ছিল মৃধা চৌধুরীর বাবার পেনশনের টাকা। আশেপাশের বহু মানুষের বহু কথা শুনলেও অধরা তাকে বারংবার সাহস জুগিয়েছে। সমাজের কাছে নিজের মাথা নোয়ানো মানেই নিজেরই অপমান। পাছে লোকে বহু কথা বলে, কিন্তু তা যেন মায়ের কর্ণকুহরে প্রবেশের সম্মতি দেওয়া না হয়, তা নিয়ে অধরা বেশ সচেতন ছিল। অধরা তার মায়ের গ্রামে যাওয়ার পর নিজেদের বাসা ছেড়ে হোস্টেলে থাকা শুরু করলো। বাসায় গিয়ে স্টুডেন্ট পড়িয়ে এবং একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক হিসেবে যোগদান করে টাকা উপার্জন করতে আরম্ভ করলো। তবে অধরার বড় মামা তাদেরকে সাহায্য করত। সৌমিত্রকেও অধরা হোস্টেলে ভর্তি করে দিয়েছিল। সৌমিত্রের স্কুল খরচ সহ অধরার পড়ালেখা ও বিভিন্ন খরচপাতি তার বড় মামার মাও দিতেন। এভাবে 2 বছর অতিবাহিত হওয়ার পর গ্র্যাজুয়েশন শেষ করলো অধরার সৌমিত্র। শেষ করলো তার স্কুল। অধরা ঠিক করলো সে দেশের বাইরে চলে যাবে তার ভাইকে নিয়ে। তার ভাইয়ের একটা সুন্দর ভবিষ্যৎ প্রয়োজন। তারও নিজের পায়ে দাঁড়াতে হবে।
দেশের মাটিতে থেকে তার কষ্ট বাড়ছে, বই কমছে না। মা বাবার সম্পর্ক ছিন্ন হওয়া, নিজের বাবা নামক মানুষটাকে একেবারে হারানো, মায়ের অসুস্থতা, ভালোবাসার দহন, সবকিছু থেকে নিজেকে সরিয়ে আলাদা একটা জীবন গড়তে চাইছে। নিজের মনে বোনা ছোট্ট ছোট স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা ছিল খুব। তাই সে নিজের হোস্টেল ছেড়ে সৌমিত্রকে নিয়ে চলে গেল জননীপুর। কিন্তু সে তার চাকরি ছাড়েনি। কেবল হোস্টেলের খরচ বাঁচাতে সে তার হোস্টেল ছেড়ে দেয়। জননীপুর থেকে তার শহরের দূরত্ব ছিল বেশ, তবে যাওয়া আসার সুবিধা ছিল। প্রতিদিন সকালে বাসে যাওয়া আসা করে অথরা তার টিউশনি আর চাকরি ধরে রাখে। জননীপুর পৌঁছাতে তার রাত হয়ে যায়। এরই মধ্যে সে তার সৌমিত্রের পাসপোর্ট, ভিসা সবকিছুর ব্যবস্থা নেওয়া শুরু করে। তাদের নিয়মে সবকিছুই ভালো হয়। সাদাসিধে কর্মঠ একটা ছোট্ট জীবন। কেবল ঘাটতি ছিল কারো একজন বাবার, কারো একজন অর্ধাঙ্গের। 6 থেকে 7 মাসের মধ্যে অধরা ও সৌমিত্রের কানাডা যাওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়। তাদের সকল দিক থেকে সাহায্য করেন অধরার বড় মামা প্রসূনবাবু। মৃধা চৌধুরী নিজ দেশ ছেড়ে, মা বাবা ছেড়ে যেতে রাজি নয়। অগত্যা অধরা তার ছোট ভাইকে নিয়ে দেশের মাটি ছাড়ে। মাকে ছেড়ে যেতে কষ্ট হলেও নিজেকে সংযত করে নিল সে। বুকে পাথর বেঁধে বিদায় জানালো তার মাকে, দি আয়। অধরা চমকে উঠল। চোখের কোণে জমা জল সন্তর্পণে মুছে সে তার ভাইয়ের দিকে তাকালো। সৌমিত্র তার বোনকে এমন দ্বিঘিনভাবে তাকিয়ে থাকতে দেখে চটপটে ভঙ্গিতে বলল, লেটস গো দি, সবাই বেরোচ্ছে দেখছিস না। অধরার ঘোর কাটে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে বিমান ল্যান্ড করেছে ইতিমধ্যে। বিমানে চড়ে আসা মানুষজন একে একে নামছে। অধরা উঠে দাঁড়ালো। সৌমিত্র আগে গেল। ছোট ভাই হলেও এর কয়েক বছরে বেশ দায়িত্ব নিতে শিখে গেছে সে। যাকে 14 বছর বয়সেও ও তার মা স্কুলে নিয়ে যেত, সে এখন নিজে একা পথ চলে। অধরার সৌমিত্র এয়ারপোর্টের সকল প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করে। তার বড় মামাকে জানানো হয়েছিল আগেই। তিনিও কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছেন। তারপর তারা তিনজন হেঁটে চলে গেল স্টেশন রোডে। সরাসরি জননীপুর যাবে তারা। আর সেই জায়গায় পৌঁছতে রাতে ট্রেন ধরতে হবে তাদের। স্টেশন রোড হতে জননীপুর যাওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। সন্ধ্যা হয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু বেশ কিছুক্ষণ তাদের অপেক্ষা করতে হবে। স্টেশনের পাবলিক সিটে বসে ফোনে ব্যস্ত অধরা। তার মামা রাত 8টার টিকিট কাটতে গেছেন। অধরা ফোনে নতুন সিম সেট করে তার মা, দিদা, দাদুকে ফোন করে জানিয়েছে যে ভোরে তারা পৌঁছে যাবে সেথায়। সৌমিত্র তার বোনের কাছে গিয়ে বলল, কিছু খাবি দি, খিদে পেয়েছে। অধরা মুখ তুলে তাকালো তার ভাইয়ের দিকে। এদিক সেদিক চোখ বুলিয়ে বলল, এখানে ভালো কিছু পাবি নাকি? কাছে কোথাও রেস্তোরাঁতে আছে নাকি দেখ, পেট ভরে খেয়ে নেব। ট্রেন আসতে এখনো 2 ঘন্টার মতো আছে। আর টাকা, ডলার এক্সচেঞ্জ করার সুযোগ তো পাইনি। গ্রামে গেলে উপজেলা থেকে করে নেব। আপাতত মামা থেকে নিয়েছি। ঠিক আছে, যা। সৌমিত্র মাথা নাড়িয়ে নীরবে সাই জানায়। সামনে এগিয়ে গেল যদি কোনো কিছু পাওয়া যায় এই উদ্দেশ্যে। অধরা তার সিটের ব্যাকরেস্টে মাথা রেখে চোখ বুঝল কয়েক মুহূর্তের জন্য। ভাবে সে, তার ওই বাবানগক মানুষটা নিশ্চয়ই ভালো আছে, তাই না? তার তো দুটো ছেলে মেয়ে ছিল ওই ঘরে। যারা মানুষটাকে বাবা বলে ডাকে। আর ওই মানুষটা যার জন্য অধরার মনে অনুভূতি জন্মেছিল, সে সে কেমন আছে? তার অর্ধাঙ্গিনী বাচ্চা নিয়ে খুব ভালো আছে নিশ্চয়ই। ঠোঁটের কোণে মিহি হাসি ফুটল অধরার। মনে মনে বলল, ভালো থাকুক মানুষটা। আমি ভালোবেসি তো কি হয়েছে? সে তো তার ভালোবাসার মানুষটাকে নিয়ে, তার নিজের ওই ছোট্ট সত্তাটাকে নিয়ে ভালো আছে। এতেই খুশি আমি। তবে তার কাছে একটু ক্ষমা চাওয়ার ছিল। নিজের মধ্যে যে অপরাধবোধ কাজ করে এসেছে বিগত 6 বছর ধরে, সেই অপরাধবোধ থেকে হয়তো মুক্ত হতাম। চোখ মেলে তাকায় অধরা। আবছা দৃষ্টিতে দেখে আশপাশ। বেশি না হলেও আছে মানুষজন। পরনে হালকা সবুজ রঙের শাড়িটা ঠিকঠাক করে উঠে দাঁড়ালো সে। ব্যাগপত্র সব কাছে আছে। একটু হাঁটাহাঁটি করলো তাই। তার বেশ কিছুক্ষণ পর সৌমিত্র চলে এলো। তার বোনের কাছে এসে বলল, কাছে একটা রেস্তোরাঁ আছে দি, যাবি নাকি? এখানে নিয়ে আসবো কিছু। অধরা কোমরে হাত দিয়ে নাক ফোলালো। বলল, তুই কি পাগল? একবার গেলি, একেবারে নিয়ে না এসে তুই আবার এসেছি জিজ্ঞেস করতে? আমি সিম এনেছি এখনো, না হলে কল করতাম। তাছাড়া এখানে এত মানুষের মতো খাবি কিভাবে? ব্যাগ রেখে যাব কিভাবে? নিয়েও তো যেতে পারবো না। এত বড় বড় 4টা ব্যাগ। ফোঁস করে একটা শব্দ নিঃশ্বাস ছাড়ল সৌমিত্র। কপালের বিন্দু বিন্দু ঘামগুলো হাতের তালুতে মুছে বলল, ঠিক আছে, এখানে নিয়ে আসি। নান, রুটি আর চিকেন চলবে? চলবে। এখানে একজন চাওয়ালা মামা আছে,
ওনার থেকে চা খাবো। যা, তাড়াতাড়ি আসবি। মামার জন্য নিয়ে আসবি। সৌমিত্র সায় জানিয়ে পুনরায় চলে গেল। সৌমিত্র যাওয়ার পরপরই প্রসূনবাবু এসে হাজির হলেন। অধরাকে বললেন, সৌম্য আসেনি রে এখনো? এসেছিল মামা, ও আবার নাস্তা কিনতে গেল। আহা, ও কেন পাঠাতে গেলি? আমি নিয়ে আসতাম আর কি। বাচ্চা মানুষ, চিনবে নাকি? অধরা হেসে তার মামার পাশে বসল। বলল, ও ছোট হলেও ছোট না মামা। ছোট সৌমিত্র এখন অনেক বড় ও দায়িত্ববান হয়ে গেছে। প্রসূনবাবু হাসলেন। তার ভাগিনা ভাগ্নি দুটোই আসলেই বড় হয়ে গেছে বেশ। অধরা কথা বলল না আর। তার মাকে দেখার জন্য মনটা আকুপাকু করছে খুব। ভোর ৫টায় জননীপুর স্টেশনে এসে পৌঁছেছে ট্রেন। আর সেখান থেকে গ্রামে যেতে সিএনজি ভাড়া করে নিয়েছে প্রসূনবাবু। এমনিতেই বিমান ট্রেন জার্নি করে অধরার সৌমিত্র বেশ ক্লান্ত। তাই প্রসূনবাবু আর তাদেরকে বাসে চড়ালেন না। সৌমিত্র তার বোনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে গাড়িতে। অধরাদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে ৬টা বেজে গেল। টানা ৪ বছর পর ছেলেমেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃধা। অধরাও কাঁদল। সৌমিত্রের চোখজোড়া রক্তলাল হয়ে আছে, কিন্তু সে তো সবার সামনে কাঁদার মানুষই নয়। সেই ছোট্ট থেকে এত কিছু দেখে এলো। বাবা মার বিচ্ছেদ দেখলো, কখনো কাঁদেনি সে, এখনো কাঁদে না। খানিকটা গম্ভীর ও চটপটে স্বভাবের সৌমিত্র। বেশ কিছুক্ষণ পর মৃধা তার ছেলেমেয়েকে ছাড়লেন। অধরার দিদা দাদু তাদের নাতি নাতিকে আদর স্নেহ করলেন। তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিল অধরার সৌমিত্র। সৌমিত্র ঘুমিয়ে গেছে খাবার খেয়ে, কিন্তু অধরার চোখে ঘুম নেই। গ্রামে এসেছে অনেক বছর পর, একটু ঘুরে দেখার ইচ্ছে জাগলো। অধরার মামার বাড়িতে তার বড় মামি আর তার মামাতো বোন দুটো এসেছে বেড়াতে। অধরা আসার পর থেকে মেয়ে দুটো তুলি আর তিহা ধরে রেখেছে অধরাকে। তুলির বয়স ১৯ আর তিহার বয়স ১৭। অধরার বড় মামি অনিমা অনু অধরাকে বললেন, অধরা মা, তুই শাড়ি ছেড়ে ঘরোয়া কিছু পরে নে, গায়ে চাদর জড়ে নিস। এবার গ্রামে বেশ শীত পড়েছে, কিন্তু আগে একটু ঘুরে আসি না মামি। অধরার মার দাদু বাধা দিলেন। অধরার দাদু বললেন, না দাদু ভাই, এখন না, এসেছো অনেক দূর থেকে, বিশ্রাম নাও, বিকেলে বেরিয়ে এসো, না হলে কালকে যেও। অধরার কথা বাড়ালো না, কিন্তু তার মনে এক আবদার জাগলো। তার মায়ের কাছে গিয়ে সে আবদার ভঙ্গিতে বলল, মা, তোমার কাছ থেকে একটা শাড়ি পরি, খুব ইচ্ছে করছে। বৃদ্ধা হাসলেন। এতগুলো বছর পর মেয়ের এমন আবদার না করলেন না তিনি। বললেন, ছাদের রুমে আমার ট্রাঙ্ক আছে, ওখানে আছে কিছু নতুন পুরাতন শাড়ি, যা নিয়ে পর। অধরার ঠোঁট এলিয়ে হাসল। খুশি মনে ছাদের দিকে এগোতেই তিহা বলল, আমিও যাব অধরা দির সাথে। অধরা পেছন ফিরে হাসে, বলে, আয়। তুলিও তুইও আয়। অধরা একের পর এক শাড়ি বের করছে, আর তোতা পাখির মতো দুই বোনের লাগাতার প্রশ্নের জবাব দিচ্ছে। তুলিও তিহার কৌতূহল খুব। অধরা কানাডায় একা কিভাবে ছিল, সৌমিত্র কিভাবে কলেজে ভর্তি হলো, আর তারা কোথায় ছিল, বাড়িগুলো দেখতে কেমন, আবহাওয়া কেমন, আরও কত শত প্রশ্নের ঝুড়ি তাদের। অধরাও বেশ ধৈর্য নিয়ে তার ছোট দুই বোনের প্রশ্নের উত্তর দিচ্ছে। তুলি হঠাৎ একটা কালো রঙের লাল পাড়ের শাড়ি দেখিয়ে বলল, এটা পরবে দি, দেখো, এটা খুব সুন্দর। অধরার শাড়িটা হাতে নিল। আসলে খুব সুন্দর শাড়িটা, কিন্তু পাড়ের সুতোর কাজ করা আছে যা কিছুটা ভারী। তাই সে বলল, এখন তো কোথাও যাচ্ছি না, তাই এখন পাতলা সুতির শাড়ি পরে নি, বাইরে ঘুরতে গেলে তখন পরব, কেমন, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাকে খুব সুন্দর দেখাবে, খুব উৎফুল্লতার সহিত বলল তুলি। হঠাৎ অধরার চোখ আটকে গেল একটা ফোনে। তার পুরনো ফোনটা, যে ফোনটা ভেঙে গিয়েছিল ৬ বছর আগে, যখন শৌনক চৌধুরী তার মায়ের সাথে হাতাহাতি করছিল। তখন অধরা তাদের মাঝখানে যায়, আর ঘটনাক্রমে তার হাতে থাকা ফোনটা পড়ে বাজেভাবে ভেঙে যায়। পরে সে ফোনে যে সিম সহ রেখে দিয়েছিল তার খেয়াল নেই। বহুদিন সে মায়ের ফোন ব্যবহার করে, কারণ তার মা তখন আর ফোন ব্যবহার করতো না। অধরা তার মায়ের সাথে দাদুর নম্বরে যোগাযোগ করত, আর তারপর সে চলে যায় কানাডা। পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ছে অধরার। ফোনটা অন করতে চাইল, কিন্তু পারল না। তিহা প্রশ্ন করে, এটা পিপির ফোন দি? অধরা আবছে চোখে তাকালো তিহার দিকে। চোখে নোনা জলের ভিড় করেছে। হালকা মাথা দুলিয়ে সে ধীর গলায় বলল, আমার পুরনো ফোন, তুমি কাঁদছো কেন দি? তুলি প্রশ্ন করে মুহূর্তে। সঙ্গে সঙ্গে মিহি হাসি অধরা। চোখের জল আড়াল করে নাক টানে সে, বলে, এমনি পুরনো কিছু কথা মনে পড়ল, তাই চোখে জল এসেছে। তেমন কিছু না রে। তুলিয়ার কথা বাড়ায় না, বোঝে সে। নিশ্চয়ই পুরনো স্মৃতিচারণে তার বোনের কষ্ট হচ্ছে। তুলি তিহাকে বলে, এই চল, দেখি গিয়ে মার পিপিকে কোনো সাহায্য করতে হবে কিনা। অধরা দিয়ে শাড়ি পরে আসবে,
তিহা মাথা নাড়িয়ে সায় দিল। তারপর দুই বোন মিলে চলে গেল নিচে। অধরা নিশ্চুপ। ফোনটা বারবার খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। মনটা খুব যেন চাইছে তার সবচেয়ে কাছের বান্ধবীটার একটু খোঁজ নিতে, যার সাথে অধরা নিজের কোনো কথাবার্তা ছাড়াই 6 বছর আগে সকল যোগাযোগ ছিন্ন করে এবং কানাডা যাওয়ার পরও কোনো যোগাযোগ রাখেনি। অধরা আরও কয়েকবার ফোনটা খোলার চেষ্টা করলো কিন্তু পারল না। অগত্যা সে ফোনটা রেখে দিল পাশে। সিম কার্ডটাও এতদিনে বন্ধ হয়ে গেছে। এর মালিকানার জন্য অফিসে যেতে হবে আবার। দীর্ঘশ্বাস ছেড়ে ট্রাঙ্ক থেকে কিছু পছন্দনীয় শাড়ি বেছে নিয়ে এক সাইডে রাখলো। বাহিরে গেলে পড়বে এমন মনোভাব নিয়ে একটা সুতির শাড়ি পরে নিল। তারপর ট্রাঙ্ক গুছিয়ে রেখে গায়ে শাল জড়িয়ে বাছাই করা কাপড়গুলো নিয়ে নিচে নেমে এসে তার ব্যাগে রেখে বাড়ির ভেতর হতে হাঁক ছাড়ল। মা, মামি, দিদা, দাদু, মামা, তুলি, তিহা, সবাই এখানে আসবে একটু, কাজ ছিল। অধরা ডাকে সবাই এলো ভেতরের ঘরে। অধরা তিহার তুলিকে তার পাশে বসিয়ে সবার জন্য আনা উপহারগুলো একে একে সবাইকে দিল। সবাই বেশ খুশি। তাদের সেই ছোট্ট মেয়ে অধরা এখন নিজে প্রতিষ্ঠিত। তবে তাকে যেই পর্যায়ে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। অধরা কানাডা যাওয়ার পর প্রথম 2 বছর তার মাস্টার্স কোর্সের পাশাপাশি পার্ট টাইম জব করে। নিজের দায়িত্বের পাশাপাশি ভাইয়ের দায়িত্ব ছিল তার উপর, যা সে যথাযথভাবে পালন করেছে। আর সেই অক্লান্ত পরিশ্রমের ফলাফল হিসেবে 2 বছর পর পোস্ট গ্র্যাজুয়েট সম্পূর্ণ করে সে এবং কানাডার এক ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করার সুযোগও পায়, যা তার কিশোরী বয়সের স্বপ্ন ছিল। পরদিন সকালের দিকে অধরা বের হলো উপজেলার উদ্দেশ্যে। ডলার এক্সচেঞ্জ করে নেওয়া জরুরি। সৌমিত্র যেতে চেয়েছিল সাথে, তবে অধরা নিষেধ করে। নিজেই উপজেলায় গিয়ে সেখানে অবস্থিত এবি ব্যাংকে গেল। প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট সবকিছু জমা দিয়ে সে অপেক্ষা করছে। তবে পাশে কোনো এক মেয়েকে দেখে তার বেশ চেনা চেনা লাগলো। প্রথমে গুরুত্ব দিল না অধরা, কিন্তু পরে ভালোভাবে তাকাতেই বুঝতে পারল সেই মেয়েটা তারই বেস্ট ফ্রেন্ড তীর, যার সাথে সে কারণবিহীন যোগাযোগ ছিন্ন করে 6 বছর আগে। মনে মনে ভাবে অধরা, কারণবিহীন তো তীরের জন্য। আমার কাছে তো যথেষ্ট কারণ ছিল। হৃস্পন্দন বাড়ল তার। কতদিন পর দেখলো মেয়েটাকে। কোলের পর একটা ছোট বাচ্চাও আছে, নিশ্চয়ই তীরের। অধরা উঠে দাঁড়ায়, এগিয়ে যায় মেয়েটার দিকে। কাছে যেতেই মিহি কণ্ঠে ডাকলো তার বেস্ট ফ্রেন্ডকে। তীর। মেয়েটা ঘুরে তাকায়, ভ্রু সংকুচিত করে পুনরায় প্রসারিত করলো। কিছু মুহূর্ত স্তব্ধ থাকে। তারপর আচমকা হু হু করে কেঁদে উঠল। ব্যাংকে উপস্থিত থাকা সবাই নিজেদের কাজ থামিয়ে তাকিয়ে রইল। হঠাৎ বান্ধবীকে দেখে আবেগ আত্মল্য হয়েছে তীর। হঠাৎ এক কম বয়সী লোক দৌড়ে এলো তীরের দিকে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তীর? হঠাৎ কাঁদছ কেন? তীর কিছুই বলতে পারে না তার বেগতিক কান্নার ফলে। হাতের ছোট্ট বাবুটাকে ওই লোকের কাছে দিয়ে হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ল অধরার উপর। কঠিন আলিঙ্গনে আবদ্ধ করে হু হু করে কেঁদে উঠল। অধরা আগলে নিল তীরকে। কান্না পেলেও কাঁদল না। চোখে জমা দল সন্তর্পণে মুছে নিল। তীরের কর্ণকোহরে বলল, শান্ত হ গাধি, কত মানুষ এখানে। তীর বুঝল সবই। ধীরগতিতে কান্না থামিয়ে সরে এলো সে। পাশে থাকা লোকটা পুনরায় শুধালো, তীর, কে উনি? তীর চোখের জল মুছে অধরার দিকে অভিমানী দৃষ্টিতে চেয়ে বলল, বলবো সব। তারপর অধরারকে উদ্দেশ্য করে বলল, আর তুই বাহিরে দেখা করবি আমার সাথে, অপেক্ষা করব। অধরা নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল। সে জানে তাকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে, বহু প্রশ্নের জবাবদিহিতা করতে হবে। কেন তুই আমাকে একটাবার জানালি না সবটা? অধরা, আমি কি এতই খারাপ কাজ করেছি রিদান ভাইকে সব বলে দিয়ে, যার কারণে তুই আমাদের বন্ধুত্বটাকে, আমাদের সম্পর্কটাকে এভাবে অবহেলা করলি? ভুল বুঝিস না তীর, আমি কখনোই আমাদের বন্ধুত্ব বা আমাদের সম্পর্ককে অবহেলা করিনি। সেদিন তুই রিদানদাকে সব বলে দেওয়ায় আমি ভেবেছিলাম যে পরবর্তীতে তুই হয়তো আমার সম্পর্কে সব ওই মানুষটিকে জানিয়ে দিবি, কিন্তু আমি তা চাইনি। এতে নানান সমস্যা হতে পারত, দুটো মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারত। তাই তোর সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি তীর, প্লিজ আমাকে ভুল বুঝিস না। তাছাড়া, থামে অধরা। সবকিছু সে তীরকে খুলে বলে, কিন্তু তবুও তীরের এক প্রশ্ন, কেন অধরা তাকে না জানিয়ে তার সহিত যোগাযোগ না করে চলে গেল। বেশ অভিমান তীরের মনে। তীরের শ্বশুরবাড়ি জননীপুর। ব্যাংকে এসেছিল তার অর্ধাঙ্গের সাথে একটা গুরুত্বপূর্ণ কাজে। 2 বছরের একটা ছেলে আছে তার এখন, বিবাহিত জীবন তার। তবে হুট করে যে অধরার সাথে দেখা হবে তা সে কল্পনাও করেনি।
তাই অধরার উপর হওয়া এতগুলো বছরের সঞ্চিত অভিমানী হয়তো নোনা জল হিসেবে ঝরে পড়েছে। তাছাড়া কি? তীর প্রশ্ন করে পুনরায়। অধরা তপ্ত নিঃশ্বাস ছেড়ে মন্থর কণ্ঠে বলল, সেদিন তুই রিদান্দাকে আমার ব্যাপারে কেন জানিয়েছিলিস তীর? আমি তো তোকে বলেছিলাম কখনো আমার কিছু হলেও যেন রিদান্দাকে জানতে না পারে। আমি কখনোই চাইনি রিদান্দা আমার অনুভূতির সম্পর্কে জানো, কিন্তু তুই তাকে সব জানিয়ে দিলি। সেদিন আমি রিদান্দাকে দেখে নিজেকে সংযত করতে পারিনি। নিজের মনে যা ছিল সব বলে দিয়েছিলাম বোকার মতো। আমার মস্তিষ্ক চঞ্চল ছিল তীর। উদ্ভট আচরণ করেছি আমি। এতে নিশ্চয়ই উনি খুব আঘাত পেয়েছেন। আর সেই ভাবনা আমাকে এতগুলো বছর অপরাধবোধে ভুগিয়েছে, এখনো ভোগাচ্ছে তীর। তুই তো ভুল কিছু করিসনি। আর আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে তোকে ওই অবস্থায় সহ্য করতাম? আন্টি যখন ফোন করে আমাকে জিজ্ঞেস করলো যে তুই কেন নিজের ক্ষতি করতে চেয়েছিলি, জানিস আমার কেমন অনুভূতি হয়েছিল? বলতে পারবি আমি কেমন অনুভব করেছিলাম? মা হঠাৎ তোকেই বা ফোন কেন করলো? বুঝলাম না আমি। বেশ বিরক্ত নিয়ে কথাটা বলল অধরা। সে জানতই না যে তার মা হঠাৎ তীরকে ফোন করে জেরা করবে। এ নিয়ে তার মায়ের সাথে পরে আর কোনো কথা বলার সুযোগও পায়নি অধরা। আমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম অধরা। আন্টি তো আমাদের বন্ধুত্ব সম্পর্কেই জানতো। একজন কাছের বন্ধু তো তার অপর কাছের বন্ধুকে মনের সকল অব্যক্ত কথা বলে প্রকাশ করে। তাই আন্টির সহসা আমাকে ফোন করাটা স্বাভাবিক নয় কি? অধরা মাথা নত করে দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। মনে হঠাৎ নির্দিষ্ট ব্যক্তির উদয় হয়েছে। তীর কি জানে তার বিষয় কিছু? একটাবার কি জিজ্ঞেস করবে? অধরা তাকায় তীরের দিকে। মনের উদিত প্রশ্নকে এগিয়ে দিয়ে বলে, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখনো আছি। মোটেই না। তেমন হলে কি তুই আমাকে ভব করে রেখে চলে যেতিস? চোখ ফিরিয়ে কণ্ঠে অভিমান যোগে বলল তীর। অধরা বলল, আচ্ছা বাবা, সরি, কিন্তু আমার দিকটাও বোঝার চেষ্টা কর তীর। প্লিজ রাগ করে থাকিস না। তীর মুচকি হাসে। বুঝল সে তার বেস্ট ফ্রেন্ড নিশ্চয়ই ভালো ভেবেই এমনটা করেছে। ঠিক আছে, তবে তবে ভ্রু কুঁচকাল অধরা। তীর ঠোঁট বাঁকিয়ে হেসে দুষ্টুমি কণ্ঠে বলল, তবে তুই আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছিস মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড। অধরা হাসে, বলে, আপনি আমার চেয়ে দ্বিগুণ সুন্দরী মহারানী। শোন, আমি এসেছি 2 মাসের ছুটি নিয়ে। বেশ অনেক দিন আছি এখানে। একদিন মামা বাড়ি আয়। কটা দিন থাকবি, যদি তোর শ্বশুরবাড়িতে কোনো সমস্যা না হয়। তোর তো এখন বিবাহিত জীবন আছে তীর। তীর মুচকে এসে বলল, আচ্ছা, আসবো একদিন। তা হয়তো শীঘ্রই হবে। তবে থাকা হবে না রে। বাড়িতে শাশুড়ি একা, শ্বশুর নেই আমার। মারা গেছেন 3 বছর আগে। তাই মাকে একা রেখে কোথাও যেতে পারবো না। আর উনিও যেতে চাইবে না। তাই আর কি। তা না হলে ওর আবার কোনো সমস্যা নেই এসবে। বাধা দেয় না আমাকে কোনো কিছুতে। অধরার ঠোঁট চেপে এসে চোখ ছোট ছোট করে বলল, ও, আপনারও তখন এও আছে। সহসা লজ্জা পেয়ে যায় তীর। অধরা হাসি খুব, কিন্তু সময়ের জন্য সবকিছু ভুলে সে তার সবচেয়ে কাছের বন্ধুর সাথে আড্ডায় মজেছে। বেশ কিছু ঘন্টা তীরের সহিত কাটিয়ে তার হাজবেন্ডের সাথেও পরিচিত হলো অধরা। তারপর তীরকে বিদায় জানিয়ে চলে এলো তার মামার বাড়ি। মনের মাঝে সেই উদিত হওয়া প্রশ্ন যা সে এড়িয়ে গিয়েছিল, তাই এখনো তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু নিজেকে সামলে নিল অধরা। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে নিজ মনে বলে, এখন আর আবেগের বশীভূত হয়ে বোকার মতো কিছু করলে চলবে না। তুই এখন যথেষ্ট স্ট্রং, আত্মবিশ্বাসী, স্বাবলম্বী একটা মেয়ে অধরা। থাকুক না ওই মানুষটা ভালো। অপরাধ বোধটা না হয় কাঁধে বই বেড়ালি বাকি জীবনটা। তুই সবসময় তো মানুষটার ভালো চেয়ে এসেছিস। এবারও না হয় নিজের সুপ্ত ইচ্ছেটাকে ধামাচাপা দিয়ে দে তোর হৃদয়দার মঙ্গল কামনায়। শীতের স্নিগ্ধতায় মোড়া সকাল। কনকনে শীতে কাঁপছে সবাই। অধরা তার মামাতো বোন তুলি, তিহার তার দাদুর সাথে বের হলো শীতের সকাল উপভোগ করতে। অধরা তার দাদুকে নিষেধ করেছিল যেন এই শীতে বের না হয়, কিন্তু তিনিও তার নাতনির সাথে বেড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন। সৌমিত্র আসেনি, সে ঘুমে বিভোর। অধরা ক্ষণে ক্ষণে প্রকৃতির ঘ্রাণ গ্রহণ করছে। গ্রামের প্রকৃতিতে অন্যরকম একটা ব্যাপার আছে। কুয়াশার চাদরে আচ্ছন্ন চারিদিক। আশেপাশে রয়েছে বিভিন্ন ধান ক্ষেত, চাষাবাদ। চাষিরা সেথায় কাজ করছে। শীতের কুয়াশামাখা পরিবেশেও তাদের কাজের ফুরসত নেই। আবার কেউ কেউ লম্বা লম্বা খেজুর গাছে উঠে খেজুরের রস সংগ্রহ করছে। শীত মানে তো পিঠার ধুম। অধরার হঠাৎ নজর পড়ল এক বৃহৎ খালি জমির দিকে। জায়গাটা বেশ বড়সড়। অধরা দাঁড়িয়ে যায়। বুকে হাত গুজে জায়গাটা পর্যবেক্ষণ করে সে। তার পাশে দাঁড়িয়ে থাকা দাদুকে শুধালো, দাদু, এই জায়গা এমন খালি কেন?
কার জমি এটা? চাষবাস হয় না? না দাদু ভাই, এই জায়গা খালি পড়ে আছে বহুদিন। গ্রামের মহাজন মনু শিকদারের জমি। আগে অবশ্য অনেক কাজ হতো এখানে, কিন্তু এখন আর হয় না। দাদুর জবাবে অধরা কিছু সময় চুপ রইল। তারপর বলল, ওনারা এখানে থাকেন না দাদু? হ্যাঁ থাকে। শিকদার পাড়া তো ওদেরই। ওরা কোথায় যাবে আবার? কেন দাদু ভাই, হঠাৎ এসব জিজ্ঞেস করছো? অধরা হেসে বলল, এমনি কৌতূহল জাগলো দাদু। চলো সামনে যাই। বেশ কয়েক সপ্তাহ অতিক্রান্ত হলো। তীর একদিন ফোনে জানালো অধরাকে সে আসবে। তাই অধরা তার মা মামিকে বলে রেখেছে যেন ভালো মন্দ কিছু রান্না করে। দুপুরের খাবারটা তার বান্ধবী এখানেই খাবে। মাটির চুলোর সামনে বসে লাকড়ি নাড়তে ব্যস্ত মৃধা। অনিমাও মুরগি কাটছেন। অধরার তুলি পেঁয়াজ রসুন আদা ছিলে দিচ্ছে। তিহা তার দিদার সাথে ব্যস্ত কলতলায়। অপরদিকে প্রসূনবাবু তার বাবার সাথে গেছেন বাজারের দিকে আরও কিছু সদাই কিনতে। সবকিছুর খরচাপাতি অধরা দিয়েছে। প্রসূনবাবু প্রথমে নিষেধ করলেও অধরা শোনে না। বেশিরভাগ খরচই এখন সে করে। তার মামা দাদু তাদের জন্য কম কিছু তো করেননি। অধরা তাদের প্রতি কৃতজ্ঞ খুব। দুপুর 12টার দিকে তীর তার ছেলে ও হাজবেন্ডকে নিয়ে পৌঁছালো অধরার মামাবাড়ি। মৃধা পুনরায় কান্নায় ভেঙে পড়লেন। সেই 6 বছর আগে তীরকে দেখেছিলেন। মেয়ের বান্ধবী হলেও নিজের মেয়ের মতোই দেখতেন তিনি তীরকে। তীরধরার মাকে শান্ত করল। অধরা তীরের হাজবেন্ডকে বসতে দিল। জলপানি খাওয়ানোর ব্যবস্থা করলো। তুলে এতে সাহায্য করেছে তাকে। তবে তিহা এসবে নেই। সে তীরের ছোট্ট ছেলেটাকে নিয়ে বসে খেলছে। অনিমা অনু সহজে মিশে গেলে নতুন মানুষগুলোর সাথে। খুব ভালো মনের মানুষ তিনি। অধরার মামা মজে উঠল কোলাহলে। খুব ভালো লাগছে মৃধার। কত বছর পর এমন এক পরিবেশ। ছেলে মেয়ে মা বাবা ভাই সবাই আছে। নেই শুধু তার স্বামী নামক মানুষটা। ভাবতে চায় না সে। তাও কখনো কখনো হৃদয় পড়ে তার। কি এমন ঘাটতি ছিল তার মাঝে? দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই উঠানে বসলো গল্প করতে। পুরনো স্মৃতিচারণ করে হাসাহাসি করছে সবাই। যে যার সাথে ঘটে যাওয়া মজার ঘটনা বলছে বা একে অপরের সাথে জড়ে দিচ্ছে। তীরের হাজবেন্ড শান্ত চৌধুরী হঠাৎ সকলের মাঝে বলে উঠলেন, আসার সময় এদিকে খুব সুন্দর একটা জায়গা দেখলাম। চলেন আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। তারপর আমরা চলে যাব। মা বাড়িতে একা। মৃধা অসম্মতি প্রকাশ করে বললেন, না বাবা, আমি আর মা যাব না, তোমরাই যাও, বেরিয়ে এসো। আমিও যাব না, মৃধা দিয়ে না গেলে। বাচ্চারা যাক, ওরা ঘুরে আসুক। অনিমা অনু বলে উঠলেন। ছোটরা আর কোনো কথা বাড়ালো না। অধরা তার মামিকে বলল, ঠিক আছে মামি, তোমরা তাহলে বিশ্রাম নাও, আমরা তৈরি হইনি। অনিমা অনু সায় জানালেন। অধরা তার বান্ধবী আর দুই বোনকে নিয়ে চলে গেল বাড়ির ভিতর এক রুমে তৈরি হতে। তুলি আর তিহার নিজেরা নিজেরা তৈরি হয়ে বাইরে চলে গেল। তবে তুলি বারংবার বলে গেছে অধরাকে সে যেন ওই লাল পাড়ের কালো শাড়িটাই পরে। অধরাও সেই শাড়িটা বেছে নিয়ে পরিধান করলো। তারপর সকলে মিলে বের হলো ঘুরতে। গাছগাছালিতে ঘেরা এক পরিবেশে বিকেলের মিষ্টি রোদ, সাথে উত্তরি হাওয়া। মিহি ঠান্ডায় হাতের তালু ঘষছে অধরা। ডিসেম্বরের শুরু সবে। আবহাওয়া খুব শীতল। তীরার সে আলাদা হয়ে খানিকক্ষণ গল্প করছে। তুলি আর তিহা তীরের হাজবেন্ডের সাথে সবুজ ঘাসের ওপর বসে গল্প হাসাহাসি করছে ছোট্ট বাবুকে নিয়ে। অধরা তীর দুজনেই নিশ্চুপ। অধরার অন্তরিন্দ্রিতে অদিত সেই প্রশ্ন বারংবার অধরাকে বিরক্ত করছে। কিন্তু অধরা তোয়াক্কা করে না। হঠাৎ তীর কাউকে ফোন করলো। অধরা ধ্যান দিল না। সে নিজ ভাবনায় ডুবে আছে। তবে তীরের কথোপকথন তার কানে এলো। কোথায় আপনি? হ্যাঁ, দিঘির পাশের জায়গাটাতে। অধরা বুঝল না কিছু। কেবল তীরের বলা বাক্যগুলোই শুনল। তীর ফোন রাখতেই অধরা শুধায়, কি রে, কার সাথে এভাবে কথা বললি? এই জায়গার কথা বলছিলি মনে হলো। তোর জীবনে আর কেউ প্রবেশের সুযোগ পায়নি অধরা? তীরের এমন এহেন প্রশ্নে অধরা চমকায়। হৃদয়ের ধকধক শব্দ জোরালো হয়। তাও নিজের ভাবমূর্তি নষ্ট না করে বলে, হঠাৎ এমন প্রশ্ন? বলবি? কাউকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় তীর। তবে আমি এসব বিষয়ে কথা বলতে চাইছি না। তীর কিছু সময় নিশ্চুপ থাকে, কিন্তু সে পুনরায় প্রশ্ন ছুড়ে অধরার দিকে, হৃদানদার ব্যাপারে এতগুলো কোনো খোঁজ খবর নিয়েছিস? অধরার নিভৃতে স্মিত হাসে। যে মানুষটার ভালো দিক বিবেচনা করে সে নিজেকে বহুদূরে সরিয়ে নিয়েছে, তার সম্পর্কে আর কিভাবে খোঁজ খবর নেবে? না। তীর হাসে। নিজের গায়ে জড়ানো শালটা আরও ভালোভাবে মিশিয়ে নিয়ে বলে, জানিস অধরা, যে মানুষটার ভালোর কথা চিন্তা করে, যে মানুষটার ভালোবাসার কথা চিন্তা করে তুই নিজেকে আড়াল করলি, ঠিক সেই মানুষটাই প্রতিনিয়ত তোর খোঁজ করেছে।
তোর ফোনে বারংবার কল করেছে, পাইনি। কিন্তু সেবার আমিও ছিলাম বড্ড অসহায়। কোনো খবরাখবর তাকে আমি দিতে পারিনি। তোকেও কোথাও খুঁজে পেলাম না। ফোনেও যোগাযোগ করতে পারলাম আমরা। আমি যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছে রিদানদা। কেন জিজ্ঞেস করিস না? তা আমি বলতে পারবো না। আর বাকি সব না হয় সে মানুষটার কাছ থেকেই শুনে নিবি। অধরা থেমে যায়। হাত ধরে তীরকে দাঁড় করায় সে। চারিদিকটা তার শূন্য মনে হচ্ছে। মনে হচ্ছে যেন তার চারদিক ফাঁকা। সর্বাঙ্গ কাঁপছে তার। হৃৎপিণ্ডটা মাত্রাতিরিক্ত ধুকবুক ধুকবুক করছে তার। নেত্রকোণে নোনা জলেরা ভিড় করেছে অধরার। নিজের মনে সে প্রশ্নটা চাইছে বাঁধন মুক্ত হতে। অধরা ঘন নিঃশ্বাস নিতে নিতে সে কাপা কণ্ঠে তীরকে শুধায়। তোর সাথে হৃদান্দার যোগাযোগ আছে? মাঝে মাঝে ফোন করে, জিজ্ঞাসাবাদ করে তোর কোনো খোঁজ খবর পেলাম কিনা। ভনিতা ছাড়াই জবাব দিল তীর। অধরা আন্দাজ করলো কিছু একটা। সঙ্গে সঙ্গে বলল, তুই রিদান্দাকে আজ জানাসনি তো যে তোর সাথে আমার সাক্ষাৎ হয়েছে? তীর অধরাকে হঠাৎ জড়িয়ে ধরল। চোখের জল ছেড়ে দিয়ে বলল, তোর ভালোর জন্যই করেছি রে। ওনাকে আমি এইবারও জানিয়েছি তোর কথা, যা তুই আমাকে নিষেধ করেছিস। অধরা তীরকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিল। কিছুটা দূরত্ব সৃষ্টি করল তাদের মাঝে। তীর মাথা নোয়ায়, ফুপিয়ে কেঁদে উঠে বলে, নিজের জীবনটাকে এভাবে শেষ করিস না অধরা, প্লিজ। আমি তীরকে থামিয়ে দিয়ে অধরা খানিক রেগে বলে, তুই বুঝতে পারছিস না কেন তীর? মানুষটার একটা সাজানো গোছানো সংসার আছে, তার স্ত্রী আছে, বাচ্চা আছে। আমি কেন আমার একজনও রেখেও তার জীবনে অশান্তি ডাকবো? হ্যাঁ, আমি ভালোবেসেছি তাকে, তাই বলে মানুষটার জীবনের ক্ষতি আমি চাই না তীর। কেন তুই রিদান্দাকে জানিয়েছিস আবার? আমি নিষেধ করার পরও কেন তুই এমন করলি? আমার মনের কথাগুলো একটু বুঝিসনি? অধরা কাঁদতে চায়, কিন্তু কাঁদে না। এখন তাকে এমন কান্নায় শোভা পায় না। কাঁদবে না সে? চোখের কোণে জমা জল নিমিশে মুছে নিল অধরা। তীর নিশ্চুপ। মনে মনে ভাবে সে, যা করেছি ঠিক করেছি অধরা, পরে বুঝতে পারবি। তোর জন্য এই মুহূর্তে আমি হয়তোবা খারাপ, তবে এই মুহূর্তে তোর ভাবনা সঠিক নয়। হতে পারে আমি তোকে বুঝিনি, কিন্তু পরবর্তীতে তুই নিজে সব বুঝতে পারবি অধরা, কেন আমি এমন করলাম। অধরা এখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার বেস্ট ফ্রেন্ডের দিকে। হঠাৎ কেউ পাশে গম্ভীর কণ্ঠে থেকে বলল, কেমন আছো অধরা? অধরা ফিরে তাকায়। লম্বা সুঠামদেহী এক মানুষ, পরনে একটা ছাইরঙা পাঞ্জাবি, তার উপর কালো শাল জড়ানো। মানুষটাকে চিনতে এক মুহূর্ত বিলম্ব হলো না অধরার। সম্পূর্ণ শরীর তার রিরি করে কাঁপছে। কতগুলো বছর পর দেখল সে মানুষটাকে, সেই রিদান্দা, যে তাকে মানসিকভাবে ভেঙে পড়া থেকে রক্ষা করত। সেই রিদান্দা, যে অধরার প্রতিটা পদক্ষেপে পাশে ছিল। সেই রিদান্দা, যাকে অধরা ভালোবেসেছিল। অধরা পেছায় এক কদম। বড্ড পরিবর্তন হয়ে গেছে মানুষটা। ভরার চেহারা, গম্ভীর কণ্ঠস্বর, মুখে চাপদাড়ি, বেশ সুদর্শন বটে। অধরার চোখ আর মানল না যেন। নিজের অজান্তে যেন তার চোখে নোনা জল গড়িয়ে পড়ল। তিন নিভৃতে হেসে সন্তর্পণে সরে যায়। কথা বলুক তারা, দুজন দুজনের অজানা গল্প, মনের অজানা কথাগুলো জানুক। রিদান এগিয়ে এলো অধরার দিকে। অধরা মাথা নিচু করে। রিদান পুনরায় শুধায়, কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন রিদানদা? মিহি কণ্ঠে জবাব দিল অধরা। রিদান তার প্রশ্নের জবাবে বলে, ভালোই আছি, তবে যেমন ভালো ভাবছো তেমন ভালো নয়। অধরার ভ্রুযুগল সংকুচিত হয়। মাথা তুলে তাকায় সে। রিদানের শেষ কথার অর্থ বুঝল না। রিদান অধরার মনোভাব আন্দাজ করতে পেরে নিজ মনে হাসে। প্রচ্ছন্নভাবে অধরাকে পর্যবেক্ষণ করে সে। গায়ে জড়ানো কালো রঙের লাল পাড়ের শাড়ি, সাথে ফুলহাতা ব্লাউজ, পিঠে ছড়ানো খোলা চুল, একটা মেরুন রঙের শাল কাঁধে ঝোলানো। চেহারা আগের চেয়ে বেশ ভরাট সুন্দর। 6 বছর আগের অধরা আর এখনকার অধরার মধ্যে বেশ ফারাক। অধরা গলা খাকারিতে নজর নামায়। রিদানও এদিক সেদিক তাকালো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে এতগুলো বছর? তীর নিশ্চয়ই আপনাকে ইতিমধ্যে সব জানিয়ে দিয়েছে। না, মেয়েটা কেবল বলেছে তোমার খোঁজ পেয়ে এসেছে। আমি যেন জননীপুর চলে আসি। অধরা সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে রিদানের দিকে। তার মনে প্রশ্ন, তীরের একটা কথায় মানুষটা তার সংসার রেখে, বউ বাচ্চা রেখে চলে এলো এই অধরার কাছে সাক্ষাৎকার করতে। অধরা, আমার প্রশ্নের জবাবগুলো দেবে প্লিজ। নির্বিকার ভঙ্গিতে যেন অনুরোধ করল রিদান। অধরা কিছু বলে না, নজর সরিয়ে নেয়। তার সামনের মানুষটার সামনে সেই 6 বছর আগে ছিল দুর্বল, ভীষণ দুর্বল। কিন্তু এখন, এখন তো সে বেশ কঠোর মনের মেয়ে।
তবে কেন? রিদানের কণ্ঠে তার দেহ অসাড় হচ্ছে। মুহূর্তে সরে এলো অধরা তার ভাবনা থেকে। নিজের মনে বলে, মানুষটা তোর নয় অধরা, তার আলাদা একটা জীবন আছে। সে তার একজন শিক্ষক, একজন কাছের বন্ধু ছাড়া আর কেউ নয়। অধরা রিদানের দিকে প্রশ্নতাত্ত্বিক দৃষ্টিতে তাকায়। রিদান পুনরায় মিহি কণ্ঠে শুধালো, কোথায় ছিলে তুমি এতগুলো বছর? যার সাথে নিজের সুখ দুঃখ ভাগ করে নিতে তাকে ভুলে গেলে হঠাৎ? অধরার অষ্টকোণে উদাসীন হাসি ফোটে। রিদানের প্রশ্নের জবাবে সে বলে, যার সাথে সুখ দুঃখ ভাগ করে নিতাম তার ভালো চেয়ে দূরে সরে গিয়েছিলাম রিদানদা। সবার অগচরে নিজেকে টেনে নিয়েছিলাম, যেন আমার দ্বারা কেউ আর আঘাত না পায়। সোজাসাপটা উত্তর দাও অধরা, তোমার এসব কঠিন বাক্য আমার এই মুহূর্তে বোধগম্য হচ্ছে না। অধরার ভাবে না, মাথা নিচু করে সোজা সাপটাই বলল, গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার পরে ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম কানাডা। ওখানে মাস্টার্স কোর্স করেছি, পার্ট টাইম জব করেছি পাশাপাশি। বর্তমানে সেখানকার এক ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করি। বাবা মায়ের ডিভোর্সের পর থেকে মা এখানে থাকে দাদু দিদার সাথে। হৃদয় নীরব হাসল, মনে মনে বলে, মেয়েটার সেই কিশোরী বয়সের স্বপ্ন পূরণ হলো। অধরা নিশ্চুপ। হৃদান শুধায়, আমার খোঁজ নিয়েছিলে অধরা? না, নিতে চাইনি। আমি হৃদয় পড়তো তাহলে? অধরার শক্ত জবাব। হৃদান মলিন হাসে, সিদ্ধান্ত নিল এবার সবকিছু জানানো দরকার মেয়েটাকে, যার ভালো থাকার জন্য সে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। সে কতটা ভালো ছিল এতগুলো বছর তা জানানো প্রয়োজন। হৃদান কাছে পড়ে থাকা একটা বিশাল মরা গাছের ওপর হেলান দিয়ে বসতে লাগলো। আমার বিয়ের পরের কয়েকটা দিন খুব ব্যস্ত ছিলাম নানান নিয়মকানুন নিয়ে। সত্যি কথা বলতে, তোমার কথা আমার মনেই ছিল না। কিন্তু সব কাজ শেষ হলে আমি ঠিকই তোমার খোঁজ নিয়েছি। তোমার ফোনে কল করেছি হাজারবার, বার্তা পাঠিয়েছি শখানেক। নিরাশ হয়েছিলাম। রূপকে নিয়ে আমি ভালোই ছিলাম, কিন্তু একজন শিক্ষক কিংবা একজন বন্ধু হিসেবে তোমার প্রতি আমার যে দায়িত্ববোধ ছিল তা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি ভেবে নিয়েছিলাম অধরা তো স্ট্রং একটা মেয়ে, নিশ্চয়ই সে মুভ অন করবে, এই রিদানকে ভুলে যেতে পারবে, যে কিনা মেয়েটাকে ভালোবাসিনি কখনো। অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার। তারপর একদিন তোমাদের ওখানকার আশেপাশের কিছু প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি আঙ্কেল আন্টির মধ্যে নাকি ভীষণ ঝামেলা হয়েছে। আঙ্কেল নাকি আন্টিকে আঘাত করেছে। নিজের কাছে একটা অপরাধবোধ কাজ করছিল। যে মেয়েটাকে আমি সবসময় সাহস জুগিয়ে এসেছি, সেই মেয়েটার এমন একটা পরিস্থিতিতে আমি তার পাশেই ছিলাম না। এটা করুণা ছিল না অধরা, ভুল ভেবো না। রিদান কিছু সময়ের জন্য থামল। একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে অধরার দিকে তাকালো। এক হাতের মুঠোয় অপর হাত শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা। রিদান বুকে হাত গুজে পুনরায় বলতে লাগলো, তারপর তোমার সম্পর্কে আমি আর কিছুই জানতে পারিনি। তীরের সাথে যোগাযোগ করেছি বারবার, সেই প্রথম থেকেই। মেয়েটাও কিছু জানতো না, ভেবেছিলাম হয়তো হারিয়ে গেছো। তবে বিশ্বাস ছিল কখনো না কখনো জীবনের কোনো এক বয়সে গিয়ে হয়তো পুনরায় সাক্ষাৎ হবে। এসব এখন আমাকে না বললেই নয় রিদানদা, খুব প্রয়োজন। আপনি কেন আমার খোঁজ করবেন? এটা তো ভুল হতে পারে। আমি আপনাকে ভালোবেসেছি, এ কথা মিথ্যে নয়। কিন্তু বিয়ের পর এমনভাবে একটা পর নারীর খোঁজ নেওয়াকে ঠিক? আপনার স্ত্রী জানতো এসব? জানলে তো মেনে নেওয়ার কথা নয়। এক নারী কখনো তার পছন্দনীয় পুরুষের পাশে কোনো ছায়া সহ্য করতে পারে না। আর আপনি? আমার সব কথাগুলো শোনার অনুরোধ জানাচ্ছি তোমাকে, প্লিজ। অধরা শুকনো ঢোক গিল। কেন মানুষটার কণ্ঠে এমন অসহায়ত্ব? মনে মনে ভাবে, শোনা যাক কি বলে এই সুদর্শন পুরুষ। হুম। অধরা ছোট জবাবে রিদান বলে, না, আমি রূপকে তোমার ব্যাপারে কিছুই জানানি। ওকে আমি ভালোবেসেছি অধরা। তারপরে মেয়েটা অসুস্থ ছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিল খুব, নিজের এই ছোট্ট জীবনটা নিয়ে। বারংবার আমাকে বলেছিল আমি কেন তাকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করলাম। কিন্তু না, আমি তো আমার জীবন নষ্ট করিনি। কেবল নিজের ভালোবাসার চিহ্নটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছিলাম। হৃদান এক গভীর শ্বাস নিল, যেন তার খুব কষ্ট হচ্ছে সহসা। তবুও সে বলল, রূপ নিজের সন্তানকে ধরনীর আলো দেখানোর জন্য নিজের চিকিৎসা আরম্ভ করতে দেয়নি সেই সময়। কারণ চিকিৎসা শুরুর পরে গর্ভধারণের সম্ভাবনা কমে যেতে পারে। কিন্তু 2 বছর চেষ্টা করে রূপ গর্ভধারণ করতে পারল না। বড্ড চিন্তিত হয়ে পড়েছিলাম। আমার মধ্যে কোনো ত্রুটি না পেলেও ডাক্তারের পরামর্শ ছিল যেন খুব শীঘ্রই রূপের চিকিৎসার ব্যবস্থা করা হয়,
দেরি হয়ে গেলে রূপের বাঁচার সম্ভাবনা থাকবে না, কিন্তু রূপ না করে দেয় সরাসরি। রূপ জানতো ও আমার কাছে থাকবে না বেশি দিন। রূপের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ছিল না, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম খুব। বড্ড অসহায় লাগতো নিজেকে। ভালোবাসার মানুষটাকে ক্ষণে ক্ষণে মরতে দেখেছি আমি। প্রতিটা মুহূর্ত তিলে তিলে কষ্ট পেয়েছে মেয়েটা। আমি ছিলাম আর এক হতভাগা। না পারছিলাম কিছু করতে, না পারছিলাম সইতে। বোধশক্তি হারিয়ে ফিরেছিলাম। তবে সৃষ্টিকর্তার ইচ্ছাতে হয়তো আমি বাবা হওয়ার স্বপ্ন বুনতে শুরু করি আবারও। রূপ প্রেগনেন্ট হয়। আমাদের 2 বছরের চেষ্টা, অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটে। অধরার চোখে জল জমেছিল এতক্ষণ, তবে রিদানের শেষ কথায় তার ওষ্ঠে হাসি ফুটল। কেন যেন তারই ভালো লাগছে। ধরণীতে আসা সেই সন্তান পেয়েছে এক প্রকৃত বাবা, যে বাবা তার মাকে ছেড়ে যায়নি কোনো অবস্থাতেই। ভাবল অধরা। খানিক উৎফুল্লতার সহিত শুধালো, মেয়ে সন্তান নাকি ছেলে সন্তান রিদানদা? রিদান তার রক্তিম চোখজোড়া নিয়ে চেয়ে রইল অধরার দিকে। অধরার হাসি বুঝল। রিদান তাচ্ছিল্যপূর্ণ এক ম্লান হাসি দিয়ে বলল, আমাদের 2 বছরের অপেক্ষার ফল, লক্ষাধিক নোনা জলের বিন্দু, কোটি কোটি প্রার্থনার মাত্র 3 মাসে শেষ। ফুপিয়ে উঠল রিদান। নত মস্তকে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অধরার সর্বাঙ্গ যেন অনর হয়ে মুহূর্তেই। হৃৎস্পন্দন কেমন যেন থমকে গেছে। মনে হচ্ছে কানের কাছে কেবল চিকন সরে কিছু একটা বাজছে অনবরত। এতটা পাষাণ হয় সৃষ্টিকর্তা? অধরা মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে বলে, তুমি নাকি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে তার পরীক্ষা নাও। কিন্তু এমন কঠিন পরীক্ষা কেন? কেন এই অগ্নি পরীক্ষা? কেন এমন করলে তুমি মানুষ দুটোর সাথে? অধরার মন চাইল চিৎকার করে কাঁদতে। কেন যেন তার সহ্য হচ্ছে না এসব। তার প্রিয় মানুষের দুঃখ সহ্য হচ্ছে না তার। গর্ভধারণের 3 মাসের মাঝেই রূপের মিসক্যারেজ হয়। মেয়েটাকে এই অবস্থায় দেখে আমার হৃদয়ে খানখান হতো জানো। আমি তো না হয় বাবা হতাম, কিন্তু রূপ, ও তো নিজের গর্ভে আমাদের সন্তানকে 3 মাস লালন করেছে। মেয়েটার চোখ দুটোর দিকে তাকালে মনে হতো নিজেকেই শেষ করে দিই। কাঁদতে কাঁদতে বলল রিদান। অধরা নীরবে কাছে, চোখের নোনা জল অঝোর ধারায় ঝরছে তার। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে, মাথার নত রিদানের দিকে। কি এমন দোষ ছিল তাদের? অধরা কিছু বলতে পারে না। কি বলবে? কি বলে সান্ত্বনা দেবে সে মানুষটাকে? ভাষার খোঁজ করা কঠিন। শব্দেরা গলদেশে আটকে যাবে হয়তো। আপনার স্ত্রী কোথায় রিদানদা? রিদান কাঁদতে কাঁদতেই শব্দ করে হাসল সহসা। বুকে হাত গুজে বলল, ওপারে গেছে 17 মাস হলো মাত্র। যাওয়ার আগ মুহূর্তে বলে গেছে, আমি যেন আমার জীবনটাকে আর বৃথা যেতে না দিই। আমি যেন আমার জীবনটাকে গুছিয়ে নিই। অধরা স্তম্ভিত। রিদানের চেয়ে বেশ দূরতে দাঁড়িয়ে থাকলেও হঠাৎ ইচ্ছে জাগলো সেদিনের মতোই। ইচ্ছে করলো মানুষটাকে নিজের উষ্ণতায় মিশিয়ে নিতে, একটা বিশ্বস্ত কাঁধ দিতে, যেন মানুষটা ইচ্ছে মতো মন প্রাণ খুলে কাঁদতে পারে। কিন্তু তা কি সম্ভব? সেই অধিকার তো নেই তার। অধরা খানিকটা এগিয়ে গেল রিদানের দিকে। রিদান তখনই বলল, আমি ব্যর্থ নই কি অধরা? অধরার চলন থামে। মিহিকণ্ঠে জবাব দেয়, মোটেই না। কেন ব্যর্থ হতে যাবেন আপনি? রিদান অধরার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। চোখের পলক পড়ছে না তার একবারের জন্য। শুনে চেয়ে বলে, নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারলাম না। নিজের অনাগত সন্তানও রইল না আমার সাথে। আর যে আমাকে ভালোবেসে নিজেকে কষ্ট দিল, তাকেও দূরে সরিয়ে দিয়েছিলাম। যুক্তিহীন কথাবার্তা বলবে না রিদানদা। অধরার কণ্ঠে রাগ। রিদান কিছু বলে না। তার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে কেবল। অধরা রিদানের কাছে এগিয়ে আসে। নিজের চোখ মুছে কণ্ঠ স্বাভাবিক করে বলল, আপনার স্ত্রীর যদি এমন এক কঠিন রোগ না হতো, তবে উনি আজ আপনার সাথেই থাকতেন। আর আপনার সন্তানও। এসব কিছু সৃষ্টিকর্তার ইচ্ছে। এখানে আপনি কেন ব্যর্থ হবেন রিদানদা? আর তোমার বিষয়, তোমাকে যে দূরে ঠেলে দিয়েছিলাম। অধরা নজর সরিয়ে দিল অন্যত্র। তবে মনের সাহস সঞ্চয় করে পুনরায় রিদানের দিকে চেয়ে বলল, আপনার জায়গায় অন্য কেউ হলেও এটাই করত। আমিও করতাম। কেন কেউ তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে আসবে অন্যের জন্য? আপনি যা করেছেন ঠিক করেছেন। আমার মধ্যে যে অপরাধ বোধ আছে, তা আমার অনুভূতি প্রকাশের কারণে। সেদিন যখন আপনি আপনার ভালোবাসার মানুষটার জন্য চোখের জল ঝরালেন, ওই মুহূর্ত থেকে ঠিক করেছিলাম আপনাকে আমি কখনোই আমার অনুভূতির সম্পর্কে জানতে দেব না। তীর আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আমি ওর সাথে সব কিছু শেয়ার করতাম। কিন্তু ও যে আপনাকে এভাবে সব বলে দেবে আমি বুঝতে পারিনি।
যখন হাসপাতালে আপনাকে দেখলাম তখন নিজেকে সংযত করতে না পেরে যা নয় তাই বলেছি। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু ভালোবাসা প্রকাশে কোনো ভুল নেই অধরা। তবে কেন তোমার মধ্যে ন্যূনতম অপরাধবোধ থাকবে? ভালোবাসা প্রকাশে ভুল নেই রিদান্দা। তবে ভালোবাসার মানুষের যে অপর এক মনের মানুষ আছে তা জানার পর অনুভূতি প্রকাশ করাকে হস্তক্ষেপ বলা হয়। আমি জানি আপনারও আপনার ভালোবাসার মাঝখানে তৃতীয় ব্যক্তি হতে। তত নিঃশ্বাস ছাড়ল রিদান। অধরার চোখে পুনরায় জল জমেছে। দুজনেই বেশ কিছুক্ষণ নীরব রইল। অধরা নিজের ফোনে দেখল সময় বিকেল 4:47। আশেপাশে পরন্ত বিকেলের মিষ্টি রোদ এখনও খানিকটা আছে। একটু পরেই নামবে অমানিশা। অধরের যাওয়ার প্রয়োজন দেখে সে বলল, এসেছেন যখন বাড়িতে চলুন, মায়ের সাথে দেখা করে যান। আমার যাওয়া প্রয়োজন। তোমার জীবনে নতুন কোনো পুরুষ এসেছে অধরা? রিদানের আচানক প্রশ্নে কম্পিত হলো অধরার হৃৎপিণ্ড। হাত পা সহিত সমস্ত অঙ্গ যেন অসাড় হয়ে এলো। কেন সহসা এমন প্রশ্ন? উত্তর দেওয়া কি খুব জরুরি? অধরা মাথা ঝুঁকে প্রশ্ন ছড়ে। রিদান ম্লান হাসল, বলল, মন না চালে দেবে না। আমার তো কোনো অধিকার নেই তোমার উপর জোর খাটানোর। অধরার অশ্রুসিক্ত নয়নে তাকালো রিদানের দিকে। মন চাইছে সে চিৎকার করে বলল, অধরার উপর রিদানের অধিকার সবসময় ছিল, আছে, থাকবে। অধরা বলে না, নিশ্চুপ দাঁড়িয়ে রয়। রিদান চেয়েছে কেবল অধরার দিকে। হয়তো মেয়েটার মনানুভূতি পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। মেয়েটা কি এখন আর তার পাশে থাকবে, সেই কাছের বন্ধু হিসেবে? রিদান চায় বলতে, মেয়েটা থাকুক তার পাশে। অধরা, হুম, ভালোবাসে আমাকে এখনো? অধরা থমকায়। মুহূর্তে মুহূর্তে এই মানুষটাকে এসব কি শোনাচ্ছে। ক্রমাগত তার হৃস্পন্দন বাড়ছে। নিজেকে সামলে বলে ওঠে অধরা, এখন এসব প্রশ্ন কেন? তাছাড়াও এখন আর এখন আর আমাকে ভালোবাসা যাবে না? রিদানের স্থির কণ্ঠে এমন হৃদ কাঁপানো প্রশ্ন অধরাকে দুর্বল করছে প্রতিক্ষণে। যে মেয়েটা এতগুলো বছর পরিশ্রম করে নিজের হৃদয়টাকে পাষাণের মতো করতে চেয়েছিল, সেই মেয়েটাকেই এখন তার হৃদয়ের মানুষটা ক্ষণে ক্ষণে দুর্বল করছে। তবু অধরা কিছু বলে না। তার মতে এসব ঠিক নয়। একজন নারী হিসেবে অন্য নারীর স্থান দখল করা অন্যায়। ভাবছো তোমার বাবার মতো আচরণ করছি? রিদান যেন অধরার মন পড়ে নিল মুহূর্তেই। অধরা রিদানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। রিদান ধীর হেসে বলে, আমি কি রূপের সাথে চিট করছি? না তো। যাকে আমি ভালোবেসেছি সে তো আমার কাছে নেই। এখন কেবল চাইছি যে আমাকে ভালোবেসেছে সে অন্তত আমার সাথেই থাকুক। আমাকে একজোড়া বিশ্বস্ত হাত দিক। আমাকে একটু বাঁচার আশা দিক। আমাকে একটু সঙ্গ দিক। আমার একজন আজীবন বন্ধু হয়ে থাকুক। আমার ভালো থাকায় নিশ্চয় রূপ অখুশি হবে না। ওর তো শেষ ইচ্ছুক বার্তা ছিল এটাই। অধরার রিদানের কথার অর্থ বুঝতে পেরে বলে, কোনো নারী তার শখের পুরুষের পাশে অন্য নারীকে সহ্য করে না, করতে পারে না রিদান্দা। আগেও বলেছি, আপনার স্ত্রীও কখনোই সব সহ্য করতে পারবে না, সে যেখানেই থাকুক না কেন। আর আমি কোনো নারীর স্থান দখল করতে পারবো না। নিভৃতে দীর্ঘশ্বাস ছাড়ল রিদান। অধরার বুক কাঁপছে। মন বলছে রিদানকে সরিয়ে না দিতে। মস্তিষ্ক বলছে সব অন্যায়। কোন দিকে যাবে সে? কার কথা শুনবে? বোধে আসছে না কিছুই। আমি চাই, আপনার চাওয়া দিয়ে এখন আর কিছুই হবে না রিদান্দা। এসব কথা আমি চাই তুমি অন্তত আমার হয়ে থাকো। আর কিছুই না অধরা, আর কিছুই না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, থাকো না আমার সাথে। রিদানের এমন আকুলতা দেখে অধরা ফুপিয়ে উঠল হঠাৎ। রিদানের দিকে তাকিয়ে কান্নারত কণ্ঠে বলে উঠল, কেন আমাকে এভাবে দুর্বল করছেন আপনি? আপনি জানেন আমি কখনোই আপনাকে আমার হৃদয় হতে মুছতে পারবো না। তবুও কেন রিদান্দা? হ্যাঁ, আমি আপনাকে এখনো ভালোবাসি। এতগুলো বছর নীরবে দূর থেকে ভালোবেসেছি। কিন্তু বিশ্বাস করুন, কখনোই জানি আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার বিচ্ছেদ হোক। কখনোই আপনার ক্ষতি চাইনি আমি। রিদান ধীর গতিতে এগিয়ে এসে অধরার কপালযোগও নিজের মুঠো নিয়ে শুধালো, কেন এতটা ভালোবেসেছিলে আমাকে? জানি না আমি, কিচ্ছু জানি না। রিদান ম্লান হাসে, বলে, আমি চাই তুমি ঠিক আগের মতোই আমাকে ভালোবাসো। একটু যত্ন নাও, আমাকে বেঁচে থাকার মনোবল দাও। আমার কাছে থাকো আজীবন। আর আমিও না হয় তোমার যত্ন নেব, তোমাকে আগলে রাখবো। বন্ধু হয়ে তোমার সুখ দুঃখের ভাগিদার হব, সেই আগের মতো। অধরা অধিক ফোপায়। রিদান অধরার মাথা নিজের বুকে ঠেকাল। অধরার হাত আপনা আপনি খামচে ধরে রিদানের পাঞ্জাবি। মিহিস্বরে বলে, আমি আপনাকে কেড়ে নিতে চাইনি, এখনো চাই না। আমি স্বেচ্ছায় এসেছি তোমার কাছে। তুমি নাও,
তুমি আমাকে কেড়ে নিচ্ছ না অধরা। বলছি না ভালোবাসি, তবে বিশ্বাস রাখতে পারো ভালোবাসবো। আপাতত না হয় তুমি ভালোবাসো আমাকে। অধরা হিচকি তোলে, নিজের চিবুক রিদানের বক্ষ প্রাচীরে ঠেকিয়ে বলে, ভালোবাসি তো এখনো, ভীষণ ভালোবাসি। রিদান মুচকি আসে, সযত্নে অধরার কপলে থাকা নোনা জল মুছে দিয়ে বলে, ছেড়ে যেও না কেবল। হয়তো রূপের স্থান তোমাকে দিতে পারবো না, তবে আমার হৃদয়ে অন্য এক বিশেষ স্থান হবে তোমার। অধরা নিশ্চুপ রয়, বিশ্বাস রেখে সায় দিল রিদানের কথায়। হোক না আবার ভালোবাসা, ক্ষতি কি? সমাপ্ত।